আমাদের এই কোর্সের নাম হচ্ছে ইফেক্টিভ ওয়ার্কপ্লেস কমিউনিকেশন। তার মানে কমিউনিকেশন তো আমরা বুঝি, তাই না? ইটস ভেরি সিম্পল, আমরা কমিউনিকেশন তো বুঝি, বাট এই কমিউনিকেশনের মধ্যে যেটা আবার একটা শব্দ এখানে ইউজ করছি, ইফেক্টিভ কমিউনিকেশন। সো আপনার কাছে কি মনে হয়, মানে আসলে ইফেক্টিভ কমিউনিকেশন বলতে আমরা কি বুঝি? স্যার মিনিংফুল কমিউনিকেশন, ইফ আই সে। ওকে ফাইন, মিনিংফুল কমিউনিকেশন বলতে আবার কি বুঝি? মিনিংফুল কমিউনিকেশনের মিনিংটা কি? বাংলায় বলি, মানে আমি আসলে sure. যেটা বোঝাতে চাচ্ছি বা আমি যেটা কমিউনিকেট করতে চাচ্ছি ট্রু সেন্সে, মানে সেটা রিফ্লেক্ট করতেছে কিনা। এক্স্যাক্টলি, ভেরি নাইস। আচ্ছা, আমি যদি বলি যে কোনো একটা বিষয় নিয়ে আমরা যে কমিউনিকেশনটা করব, একটা পারফেক্ট বিষয় আছে, আমরা অনেক সময় কোনো উদ্দেশ্যহীন ভাবে কনভারসেশন করি, কমিউনিকেশন করি, সেটা না, অবশ্যই একটা গোল থাকবে, সেই গোলটা নিয়ে আমরা ডিসকাশন করব, কমিউনিকেশন করব। ওকে, আমরা সেই কথাটা বলবো যে আপনার হাসান আহমেদ, আপনি যে প্রবলেমটা ফেস করছেন, যে আপনি যে একটা কথা বললেন যে আপনি যেটা বোঝাতে চাচ্ছেন সেটা হয়তো ক্লায়েন্ট বুঝছে না, কিংবা ক্লায়েন্ট যেটা বোঝাতে চাচ্ছে আপনি যেটা বুঝছেন না। দিস ইজ আ প্রবলেম। তার মানে কমিউনিকেশনটা ইফেক্টিভ হচ্ছে না। ইফেক্টিভ কমিউনিকেশন বা কার্যকর কমিউনিকেশন হচ্ছে সেন্ডার, মানে যিনি মেসেজটা ইনিশিয়েট করবেন, কমিউনিকেটর, মানে কমিউনিকেশনটা প্রসেসটা যিনি ইনিশিয়েট করবেন, দ্যাট মিনস দ্য সেন্ডার, তিনি যে উদ্দেশ্যটা নিয়ে কমিউনিকেশন করছেন বা যে মেসেজটা তিনি দিতে চাচ্ছেন, যে মিনিংটা তিনি বোঝাতে চাচ্ছেন, আমার রিসিভার সেম যদি সেই মেসেজটাই বুঝে, তাহলেই সেটাকে বলা হবে ইফেক্টিভ কমিউনিকেশন। তার মানে ইফেক্টিভ কমিউনিকেশন বলতে আমরা বুঝবো, আমি যা বোঝাতে চাচ্ছি আমার রিসিভার তাই বুঝেছে, ভুল বুঝে। সে ফর এক্সাম্পল, আমি একজনকে বললাম যে তালতলায় যেতে, আমার মনে মনে ছিল খিলগাঁও তালতলা, কিন্তু যাকে আমি বলেছি তিনি মিরপুর এলাকার বাসিন্দা, তার মাথায় আসে মিরপুর তালতলা, মানে আগারগাঁও তালতলা, তিনি চলে গেলেন আগারগাঁও তালতলায়। তার মানে এখানে একটু কমিউনিকেশন গ্যাপ হয়ে গেল। হ্যাঁ, সো ইফেক্টিভ কমিউনিকেশন বলতে আমরা বুঝবো যে সেন্ডার যে মেসেজটা দিতে চাচ্ছেন, রিসিভার যদি সেই একই মেসেজটা পান বা একই অর্থটা তিনি বুঝেন, সেটাকে বলা হবে ইফেক্টিভ কমিউনিকেশন। এবং মনে রাখতে হবে, কমিউনিকেশনকে ইফেক্টিভ করার প্রাইমারি রেসপন্সিবিলিটি হচ্ছে সেন্ডারের। যিনি কমিউনিকেশন ইনিশিয়েট করবেন, এটা তার দায়িত্ব প্রাইমারিলি কমিউনিকেশনটাকে ইফেক্টিভ করা। এখন হয়তো বলবেন যে আমি যার সাথে কমিউনিকেশন করছি তার সমস্যা, সে ভিন্ন প্রকৃতির মানুষ, সে ডিফিকাল্ট মানুষ, ইয়েস, তাহলে আপনাকে তার অনুযায়ী কমিউনিকেট করতে হবে। তার মানে আমাদের মনে রাখতে হবে, টু মেক মাই কমিউনিকেশন ইফেক্টিভ, প্রাইমারি রেসপন্সিবিলিটি লাইজ টু মি, মানে আমার কাছেই দায়িত্ব, আমারই দায়িত্ব হচ্ছে কমিউনিকেশনটাকে ইফেক্টিভ করা। তো যাই হোক, আই ওয়েলকাম ইউ অল টু মাই ভেরি ফার্স্ট লেকচার। আজকে আমাদের প্রথম লেকচার ইফেক্টিভ ওয়ার্কপ্লেস কমিউনিকেশনের। গতদিন যেটা হয়েছে ওরিয়েন্টেশন ক্লাস, আমরা একটু ব্রিফলি নিজেদের সাথে পরিচিত হয়েছি এবং কি কি বিষয় আমরা আলোচনা করব সেটা জেনেছি। সো এখন আমাদের একটু কি কি স্টার্ট করতে যাচ্ছি আমরা আজকে প্রথম লেসন আমরা একটু দেখে নেব। এটা আমার সম্পর্কে আর নতুন বলার কিছু নেই, গতদিন আপনাদের সাথে পরিচয় হয়েছে। সো আজকে আমরা আলোচনা করব, আমরা এই ওভারঅল কন্টেন্টটা যদি দেখি, দিস ইজ আওয়ার ফার্স্ট লেকচার, ইউনিট 1। আমরা আজকে আলোচনা করব বেসিক্স অফ কমিউনিকেশন। কমিউনিকেশনের কিছু বেসিক জিনিস নিয়ে আমরা আলোচনা করব আজকে ইনশাআল্লাহ। সো প্রথমেই আমি একটু জানতে চাই আপনাদের কাছে, এবং আমি গত ক্লাসে বলেছিলাম আই এক্সপেক্ট অল অফ ইউর পার্টিসিপেশন। ক্লাসটা আমরা ইন্টারেক্টিভ করব। আমরা অনেক সময় খুব হাসি মাখা মুখে কথা বলি, তাই না? বা এটাই হওয়া উচিত। ধরুন যে আপনি একজনের সাথে দেখা হলো, বা আপনার অফিসের কোনো কলিগের সাথে অফিসে গিয়ে খুবই স্মাইলিং ফেসে হাউ আর ইউ বললেন, বা তাকে জিজ্ঞেস করলেন যে কেমন আছেন। তো এই যে আপনি যে হাসি মাখা মাখে তাকে জিজ্ঞেস করলেন, এই জিজ্ঞাসাটা উনি কিভাবে নিতে পারেন বা কি ভাবে নিতে পারেন? আমি প্রশ্নটা বুঝাতে পেরেছি? মানে আপনি যখন একজনের সাথে হাসি মাখা মুখে কথা বলবেন, হাসি মাখা মুখে তাকে জিজ্ঞেস করবেন যে কেমন আছেন, এই জিজ্ঞাসাটাকে উনি কি ভাবে নিতে পারেন, মানে হাউ ক্যান হি অর শি পারসিভস দিস থিং।
আমার কথা কি মানে সবাই শুনতে পাচ্ছেন তো? জি স্যার। কেউ কিছু জি না স্যার। বললে আমি ঠিক কনফিউজড হয়ে যাই যে মানে এটা সিম্পলি মানে ধরুন যে আপনি চিন্তা করুন যে আপনার হ্যাঁ প্লিজ বলুন। আমি আমার কথা কি শোনা যাচ্ছে স্যার? হ্যাঁ, হ্যাঁ আকিব শুনছি। সো আমার কাছে যেটা মনে হয় স্যার, এই কোয়েশ্চেনটা যদি কেউ পজিটিভলি নেয় তাহলে আমরা কলিগ হিসাবে আমরা সকালে গিয়ে যে কোনো কাউকে আমরা কুশল বিনিময়ের উদ্দেশ্যে এটা জিজ্ঞেস করতে পারি। এবং যদি এখানে জিনিসটা পজিটিভ ভাবে না নেওয়া হয়, যদি নেগেটিভ হয়, তাহলে একজন রিসিভার এটাকে বিভিন্ন ভাবে নিতে পারে, হাসি ঠাট্টার দিকেও নিতে পারে বা অন্য কোনো কিছু সে মিন করতে পারে। তবে যদি জেনারেলি আমরা দেখি যে এটা পজিটিভলি নেওয়া যায়, যে আমি একজনের সাথে হাসি মুখে আমি জিজ্ঞেস করছি উনি কেমন আছেন, এটাই স্যার আমার কাছে ওকে, এটা মনে হচ্ছে। রাইট। তার মানে আপনি বলছেন পজিটিভ নেগেটিভ দুভাবে নিতে পারে। আর কেউ কিছু বলবেন? মানে আপনার অভিজ্ঞতা থেকে ইটস ভেরি সিম্পল কোশ্চেন, যে আপনি যখন কারোর সাথে সেটা অফিসে হোক কিংবা অফিসের বাইরে হাসি মাখামাখি যদি তাকে জিজ্ঞেস করেন হাউ আর ইউ বা কেমন আছেন ভাই, হ্যাঁ সো বা একটু হাসি মাখামাখি তাকে সালাম দিলেন, তো এই বিষয়টাকে উনি কি ভাবে দেখতে পারেন? যেটা আকিব বললেন, কেউ হয়তো পজিটিভলি দেখবেন, কেউ নেগেটিভলি দেখবেন, তাই না? সো আমরা একটু দেখি মানে যে প্রথমত উনি দেখতে পারেন যে আপনাকে কেউ হয়তো আপনাকে ভাববেন যে না লোকটা দারুণ তো ভদ্র, দেখেই সালাম দেয় বা গ্রিট করে, এবং স্মাইলিং ফেস, চমৎকার ভদ্র জেন্টলম্যান। কিন্তু সবাই কি ভদ্র ভাববে? কেউ ভাবতে পারে এই লোক আমাকে দেখে হাসছে, হাসি মাখা মুখে কথা বলছে, জীবনে তো ওনার মুখে হাসি দেখলাম না, আজকে হঠাৎ করে আমাকে দেখে হাসি দিয়ে কথা বলছে, নিশ্চয়ই কোনো কি মতলব আছে কিনা ভিতরে, এমন কেউ ভাবতে পারে না? বা কেউ কি এরকম ভাবে তো নাকি? জি স্যার, ভাবতে পারি। একটু আমাকে সাড়া দিবেন, তাহলে আমার জন্য সুবিধা হবে, হ্যাঁ? একটু মোটিভেটেড হবো। আবার কেউ ভাবতে পারে যে বিশেষ করে এটা আমাদের মানে আনফরচুনেটলি অনেক ফিমেল কলিগদের ক্ষেত্রে এরকম হয়। আমাদের কেউ মানে কোনো একটা ফিমেল কলিগ বা ইউনিভার্সিটি কলেজে কোনো একটা ফিমেল যদি আমার সাথে একটু হাসি মাখামাখি কথা বলে, আমরা অনেক সময় ধরে নিই বা সিনেমা তো দেখি না যে মনে করে যে না আমার প্রতি মনে হয় উনি একটু দুর্বল বা আমাকে হয়তো তিনি পছন্দ করেন, সেই জন্য আমার দেখে একটু হাসি মাখামাখি কথা বলছেন, এরকমও তো ভাবতে পারে, তাই না? অথবা ভাবতে পারে যে না লোকটা আমাকে খুব পছন্দ করে, সেই জন্য আমাকে আসলে সে একটু হাসি মাখামাখি কথা বলছে। আবার কেউ ভাবতে পারে যে না ও আসলে খুব ভয় পায় আমাকে, মানে এই যে কতটা বিনয় দেখাচ্ছে, এই বিনয়ের কারণ হচ্ছে কি সে আমাকে ভয় পায়। আবার কেউ ভাবতে পারে যে না উনি আমাকে খুব শ্রদ্ধা করে। তবে দেখেন যে আপনার হাসিমাখা মুখ কেউ ভাবতে পারে আপনাকে ভদ্র হিসাবে, কেউ এটাকে নিতে পারে মতলববাজ হিসেবে, কেউ ভাবতে পারে যে ওই লোকের প্রতি আপনি দুর্বল, কেউ ভাবতে পারে যে আপনি তাকে ভয় পেয়ে হাসি দিচ্ছেন, আবার কেউ ভাবতে পারে যে না আপনি তাকে শ্রদ্ধা করছেন। সো এখন এই যে ৫ রকম, আরো অনেক রকম থাকতে পারে, আমি শুধু ৫ রকমের কথা বললাম। এই ৫ রকম মানে আপনি যখন কারোর সাথে হাসি দিয়ে কথা বলবেন, সালাম বিনিময় করবেন, উনি কিভাবে এটাকে নিবেন? সে কি আপনাকে ভদ্র ভাববেন, মতলববাজ ভাববেন, নাকি আপনার প্রতি দুর্বল ভাববেন? এইটাকে নিয়ন্ত্রণ করতে পারে কে? এটাকে কি আপনি নিয়ন্ত্রণ করতে পারেন? মানে এই কন্ট্রোলটা কি আপনার হাতে আছে? না স্যার। না আমি কি আমার কথাটা বুঝাতে পেরেছি? বেশ। আচ্ছা, কেউ কি আমাকে একটু হেল্প করবেন? একটু দেখেন তো কর্নারে রেকর্ডিংটা কি রেকর্ডিং হচ্ছে? মানে এটা কি রেকর্ডিং এ ক্লিক জি করা জি আছে? জি 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 আচ্ছা, স্যার রেকর্ডিং হচ্ছে স্যার। ওকে ফাইন, থ্যাংক ইউ। তার মানে হচ্ছে যে আপনি যখন কারোর সাথে কোনোভাবে কমিউনিকেট করবেন, সেই কমিউনিকেশনটাকে আপনার রিসিভার কিভাবে রিসিভ করবেন, এইটার উপর আপনার কোনো কন্ট্রোল নেই। রাইট? জি স্যার। এই যে হাসান বলছিলেন যে তিনি ক্লায়েন্টকে বোঝাতে চান একটা, আসলে তিনি হয়তো বুঝেন আরেকটা। এখন এই যে ক্লায়েন্ট যে অন্যরকম বুঝছে, এটার উপর কি আহ, হাসানের কোনো কন্ট্রোল আছে? নেই। তার মানে হচ্ছে যে আমার রিসিভার কিভাবে রিসিভ করবে তার উপর আমার কোনো কন্ট্রোল, ঠিক আছে? সো দ্যাটস ওয়াই কথাটা একটু আমরা একটু পড়ি।
আমি একটু স্ক্রিনটা সবার পড়ার জন্য 1 মিনিট সময় দিচ্ছি, সবাই একটু কষ্ট করে পড়বেন। কেউ যদি পড়া হয়ে থাকে কারো, তাহলে একটু এক্সপ্লেইন করবেন, যে কোনো একজন। জি স্যার, এখানে যেটা বলা হচ্ছে যে আমাদের প্রত্যেকটা মানুষেরই আসলে চিন্তা চেতনা আলাদা। তো আমি একটা জিনিস যেভাবে বলতেছি ওইটা যে সবসময় আসলে মানুষ পজিটিভলি নিবে এটা আসলে সঠিক নয়, সে তার মতো করেও জিনিসটা ভাবতে পারে। তো আমার ধারণাটাই যে সবসময় সঠিক বা আমি যেইভাবে বলছি বা আমার বলার অ্যাপ্রোচটাই যে সঠিক, এটা মনে করাটা আসলে ভুল। আমাদেরকে বুঝতে হবে যে রিসিভার কিভাবে গ্রহণ করছে, সেইভাবে আমাদেরকে কথাগুলো কমিউনিকেশনটা দিতে হবে। থ্যাংক ইউ ভেরি মাচ আকিব। আরেকজন কিছু বলবেন? তারপর আমি বলবো। অন্য কেউ কোনো শেয়ার করতে চান? ওকে, তার মানে এটা হচ্ছে একটা বিষয়, মানে এই কথাটা আমি কেন বললাম, আগের স্ক্রিনটার কথা যদি ধরি, যে আপনি দেখুন কাজ একটাই, হাসি মাখা মানে গ্রিটিংস, এই জিনিসটাকে 5 ব্যক্তি 5 ভাবে নিচ্ছে, এবং এই 5 ভাবে যে নিচ্ছে এটা নিয়ন্ত্রণ আপনার হাতে নেই। ইউ ডোন্ট হ্যাভ এনি কন্ট্রোল ওভার দেয়ার। ওকে, কেন? কারণ হচ্ছে এই পৃথিবীর 700 কোটি মানুষ 700 রকম ভাবে চিন্তা করে। কোনো মানুষ, ইভেন আপন 2 ভাই বোন বা বাবা কিংবা মায়ের সাথে সন্তান, কেউ কখনোই 100% সিমিলারলি চিন্তা করে না। ইটস ইম্পসিবল। তার মানে আপনি একটা কথা বলছেন, আপনার মনে যে ধারণাটা নিয়ে কথাটা বলছেন, হয়তো আপনি খুব পজিটিভলি কথাটা বলছেন, কিন্তু আপনার কলিগ যদি এটা থেকে ব্যথিত হয়, এটা যদি নেগেটিভলি নেয়, এটা কলিগের দোষ না, এটা কলিগের দোষ না। এটা কারণটা হচ্ছে কি, ওনার চিন্তা, ওনার ব্রেনের গঠন, চিন্তার গঠন আপনার চেয়ে ডিফারেন্ট। সো দ্যাটস ওয়াই আপনি একটা বিষয়কে যেভাবে বোঝাতে চাচ্ছেন, ইউ শুড নট এক্সপেক্ট যে সিমিলার ওয়েতেই তিনি বুঝবেন। তিনি হয়তো ডিফারেন্ট ওয়েতে বুঝতেই পারেন। সো যদি ডিফারেন্ট ওয়েতে বুঝেন, এটা কখনোই দোষ হিসাবে দেখা যাবে, রাদার ইটস ভেরি নর্মাল। এই কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে এই, যে আমরা যখন কারোর সাথে কমিউনিকেট করব, এই কথাটা আমাদেরকে মাথায় রাখতে হবে যে আমি যার সাথে কমিউনিকেট করছি, তিনি আমি যা ভাবছি, যেভাবে ভাবছি, ঠিক একই ওয়েতে তিনি ভাববেন না, বরং ডিফারেন্টলি ভাবাটাই স্বাভাবিক। কিন্তু আমার উদ্দেশ্য হাসিল করতে হবে। তিনি যেহেতু ডিফারেন্টলি ভাবতেই পারেন, সেই জন্য আমাকে এমন ল্যাঙ্গুয়েজ, এমন মিডিয়াম, এমন ওয়েতে কমিউনিকেট করতে হবে যাতে আমি যেটা বলতে চাচ্ছি তিনি সেই একই কথাটা বুঝছেন। আমার মেসেজটা ক্লিয়ার? আমি যা বোঝাতে চাচ্ছি? জি স্যার। ওকে, সো আমরা এরপর থেকে আগামী কয়েকটা ক্লাস যেহেতু করব, এই মেসেজটা সবসময় মাথায় রাখবো আমরা, যে এটাকে আমি বলি যে কমিউনিকেশনের লাইট হাউস। সমুদ্রে যেমন লাইট হাউস থাকে না, লাইট হাউসটা কি করে? ফাংশন অফ লাইট হাউস ইজ টু ডিরেক্ট দ্য পাথ ফর দ্য শিপস, তাই না? শিপের যে সমুদ্রের মধ্যে পথ অনেকটা নির্দেশ করে লাইট হাউস। লাইকওয়াইজ আপনার মনে যখন এই বিষয়টা থাকবে কমিউনিকেশনের সময়, ইট উইল অ্যাক্ট অ্যাজ আ লাইট হাউস, যে আপনাকে রাইট ওয়েতে, রাইট অ্যাপ্রোচে কমিউনিকেট করতে হেল্প করবে। তো আপনি আজকে থেকে আমাদেরকে এই বিশ্বাসটা মনের মধ্যে রাখতে হবে যে আপনার কোনো কথায় কেউ যদি মন খারাপ হয়, কেউ যদি নেতিবাচক ভাবে নেয়, কেউ যদি ডিফারেন্ট ওয়েতে নেয়, আপনার আসলে এতে মন খারাপ করার কোনো কারণ নেই। এটা তার দোষ না, এটা তার গঠনটাই এরকম, তার পারসেপশন, তার পারসিভড করার যে ওয়েটাই এরকম, তার জগৎটা সম্পূর্ণ ভিন্ন। আপনি যে পরিবেশে বড় হয়েছেন, তিনি ঠিক অন্য একটা পরিবেশে বড় হয়েছেন। আপনার যে অভিজ্ঞতা হয়েছে তার অন্য রকমের অভিজ্ঞতা হয়েছে। সো একই ঘটনাকে আমরা সবাই ভিন্ন ভিন্ন ভাবে এক্সপ্লেইন করি। ইটস কোয়াইট নরমাল। ওকে, সো আমার একটা ছোট্ট এই প্রসঙ্গে জোকস মনে পড়লো, বলবো? জি স্যার। শিওর স্যার।
ওকে, আচ্ছা আমাদের একটু দেখি, আমি দেখতে পাচ্ছি 4 জনকে। ওকে, মানে আমি সহ 4 জন আছি আমরা। না কারণ হচ্ছে জোকস বলার পর কেউ যদি না হাসে তাহলে তো মানে জোকসের মজাটা থাকে না, তাই না? তো অন্তত 2 জন 3 জনের মামুন ভাই একটু হাসতে হবে কিন্তু, হ্যাঁ? হাসি না পেলেও হাসতে হবে। স্যার আমরা ওকে। মিউট অবস্থা থেকে আনমিউটে গিয়ে হাসি হেসে হেসে ফেলবো। আচ্ছা, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, টোকাইকে একজন টোকাই তো আমরা চিনি, তাই না? তো টোকাইকে জিজ্ঞেস করলো একজন, "এই বলতো বাংলাদেশের রাজনীতি এত খারাপ কেন?" দ্যাট মিনস হলো বাংলাদেশের রাজনীতি এত নষ্ট হয়ে গেছে কেন? রাজনীতিবিদরা এত মানে বিপদগামী হয়ে গেছে কেন? দেশটাকে তারা নষ্ট করে ফেলছে কেন? তখন টোকাইয়ের উত্তর হচ্ছে যে, "রাজনীতি খারাপ হবো না, রাজনীতির মধ্যে যে পলিটিক্স ঢুকে গেছে।" সে বলছে যে রাজনীতি খারাপ হবে কারণ হচ্ছে রাজনীতির মধ্যে পলিটিক্স ঢুকে গেছে। সো দেখেন, এই পলিটিক্স শব্দটাকে সে পারসিভ করছে বা আমরা পলিটিক্স শব্দটাকে পারসিভ করছি কিভাবে? একটা নেগেটিভ নেতিবাচক ওয়েতে। নেগেটিভ ওয়েতে। কারণ আপনি যখন পলিটিক্স শব্দটা শুনি তখন অটোমেটিক্যালি আমার মাথায় আসে কিছু দুষ্ট প্রকৃতির লোক, মানে পলিটিশিয়ানদের কথা যদি বলি, কিছু দুষ্ট প্রকৃতির লোক যারা সবসময় নিজের স্বার্থ নিয়ে চিন্তা করে, জনগণকে শুধু মাধ্যম হিসেবে ব্যবহার করে নিজের জন্য। সো এই যে এই পারসেপশন, আবার কেউ এই পলিটিশিয়ানদেরকে বা ভিন্ন একটা দেশে বা ভিন্ন পরিস্থিতিতে, ভিন্ন পরিবেশে আমরা পলিটিশিয়ানদেরকে ভাবতে পারি না একটা সেবক। তাই না? তারা ভালো কাজ করে, দেশের জন্য চিন্তা করে, পলিসি মেকার। সো একই জিনিস টোকাই ভাবছে, মানে পলিটিক্স কে সে দেখছে একভাবে, আবার অন্যজন দেখতে পারি আমরা অন্যভাবে। সো দিস ইজ কমিউনিকেশন, যে আমরা যখন কারোর সাথে কমিউনিকেট করব, উই শুড নট এক্সপেক্ট যে আমি যে যা বোঝাতে চাচ্ছি আমার রিসিভার একই ওয়েতে সেটা বুঝবে। সো আমরা তাহলে এবার একটু পরের ধাপে যাই। সো এটা ছিল আমাদের একটা মানে বেসিক থিং। এবার আমরা জানি বিষয়টা, আমরা একটু দেখে নেই যে কমিউনিকেশন প্রসেসটা আসলে কিভাবে কাজ করে। কমিউনিকেশন আমি কি বলেছি? আমরা মেইনলি দুটা পার্ট কমিউনিকেশন। একটা হচ্ছে হু, মানে দ্যাট ইজ হু ইনিশিয়েটস দ্য কমিউনিকেশন, যেটাকে আমরা বলি সেন্ডার। দেন হচ্ছে রিসিভার, মেইনলি দুজন। Okay, and this is a communication cycle. Communication basically is started by communicator or the sender. তিনি একটা মেসেজ রেডি করেন বা তার মনে কোনো একটা কথা থাকে যেটাকে বলি মেসেজ, সেটা তিনি দিতে চান রিসিভারকে, এবং উনি একটা মিডিয়াম ইউজ করেন। কখনো মেইল, কখনো ফেস টু ফেস কনভারসেশন, কখনো নন ভার্বাল কমিউনিকেশন। মানে সে ফর এক্সাম্পল আপনি একজনকে ইশারা করে ডাকলেন, আমরা এভাবে ডাকি না, দ্যাট ইজ কাম হিয়ার। আমি কিন্তু কোনো কথা বলছি না, আমি কিছু লিখছি না, আমি একটা ইশারা করছি। দিস ইজ কল্ড নন ভার্বাল কমিউনিকেশন। সো এটা একটা মিডিয়াম। সো আমি মিডিয়াম ডিসাইড করি, দেন ফাইনালি তার কাছ থেকে একটা ফিডব্যাক নেই যে উনি আসলে, যেমন হাসান বলছিলেন যে ক্লায়েন্ট মানে উনি ক্লায়েন্টকে যা বুঝিয়েছেন ক্লায়েন্ট আসলে ঠিক অন্যটা বুঝেছে। কারণ কিভাবে তিনি হাসান বুঝলেন? যখন ক্লায়েন্টের কাছ থেকে ফিডব্যাকটা তিনি নিয়েছেন। ওকে, সো দিস ইজ এ কমিউনিকেশন সাইকেল। এটা বলার উদ্দেশ্য হচ্ছে আপনি দেখুন যে এই যে হু, দ্যাট মিনস হলো যে সেন্ডার, তার উদ্দেশ্য হচ্ছে কি সেন্ডার যেটা বোঝাতে চাচ্ছে রিসিভার যাতে একই রকম করে বুঝে। কিন্তু সমস্যাটা হয়, বা এই যে মেসেজটা আমি নির্ধারণ করি সেই একই মেসেজ যাতে তিনি পান। কিন্তু সমস্যাটা হয় এখানে এই হাউতে, মানে এই মিডিয়াম অফ কমিউনিকেশন, স্পেশালি আমি হাউ আই এম কমিউনিকেটিং, মানে এই মেসেজটা কিভাবে আমি সাজাচ্ছি, কোন মাধ্যমে আমি দিচ্ছি, কোন সিচুয়েশন আমি দিচ্ছি, তার উপর অনেকাংশে নির্ভর করে যে কমিউনিকেশন আসলে কতটুকু ইফেক্টিভ হবে। সো আমরা যখন কারোর সাথে কমিউনিকেট করব, সো রিসিভারের পরিস্থিতি, রিসিভারের পার্সপেক্টিভ, রিসিভারের কনটেক্সট আমরা বিবেচনা করব। উদাহরণস্বরূপ আমাদের অফিসে প্রায় এরকম হয় যে আপনি বসের কাছে কোন একটা ফাইল নিয়ে যাবেন যেটা বসের অ্যাপ্রুভাল দরকার। অনেক সময় বলি না আমরা যে বসের মতি গতি সব এখন ভালো না, এই মুহূর্তে ফাইলটা নিয়ে যেন না, এই মুহূর্তে গেলে বস রেগে যাবে। স্পেশালি বাজেট পাশের কোনো বিষয় থাকে, আপনার ছুটি পাওয়ার কোনো বিষয় থাকে, মানে যে বিষয়গুলোতে মানে বসকে একটু কনভিন্স করতে হবে। তো বসের যখন মেজাজ খারাপ থাকে তখন যদি আপনি বসের কাছে সেই ফাইলটা প্লেস করেন, দেখা যাবে যে ফাইলটা একদম শুরুতেই আপনাকে না করে দিয়েছে সে।
তাই না? তার মানে আপনি যা চাচ্ছেন সেটা আপনি পাচ্ছেন না, পাবেন না। কারণ এখানে যে হাউ, মানে আপনি কখন কিভাবে মেসেজটা কনভে করছেন, দ্যাট ইজ সো ইম্পর্টেন্ট। তো আমরা এবার একটু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, তার আগে একটু আপনাদের কাছে প্রশ্ন করি। আপনার কাছে কি মনে হয় যে ইফেক্টিভ কমিউনিকেশন বলতে একটু বলুন তো, আমি কি বললাম? ইফেক্টিভ কমিউনিকেশন বলতে আপনারা কি বুঝেন? স্যার ইফেক্টিভ কমিউনিকেশন হচ্ছে আমি অ্যাজ এ সেন্ডার আমি যে মেসেজটা কমিউনিকেট করছি সেটা রিসিভার যেন প্রপারলি বুঝে এবং আমি যেটা বোঝাতে চাচ্ছি সেটাই যেন আমি কনভে করতে পারি। ওকে, গুড। এখন আমার মতে একটু জিনিস হয়, সাপোজ আমি যে মেসেজটা দিচ্ছি, মেসেজ বা ইনফরমেশন, সেটা যেন রিসিভার বা যে যাকে দিচ্ছি সে যেন ভালোভাবে তার মতো করে সে বুঝতে পারে, নট আমার মতো করে আমি যে ডেলিভারি দিচ্ছি সেটা সেরকম হবে না। সাপোজ আমি একটা টেকনিক্যাল পার্সন, সাপোজ একটা নন টেকনিক্যাল পার্সনের সাথে যখন কথা বলবো টেকনিক্যাল বিষয় না, তখন সে অবশ্যই সেটা মানে ওভাবে বুঝবেন না। অ্যাকচুয়ালি রিসিভারকে আগে করতে হবে সে কোন লেভেলের, ওকে, সেভাবে মেসেজ। কিন্তু হ্যাঁ, আপনি কথাটাই বুঝেছি, চমৎকার। আপনার পার্সপেক্টিভটাও নাইস, আপনি যেভাবে বলছেন। বাট এটাকে আমরা একটু সহজ করে যদি বুঝি, সাপোজ আপনি একজন নন টেকনিক্যাল পার্সনকে একটা মেশিনের বা টেকনিক্যাল একটা বিষয় আপনি বোঝাতে চাচ্ছেন। এখন আপনি ইঞ্জিনিয়ার, আপনি অনেক টেকনিক্যাল জার্গন জানেন, টেকনিক্যাল ভাষা জানেন। এখন নন টেকনিক্যাল পার্সনকে যদি একটা মেশিনের মানে ফাংশনটা বোঝাতে হয়, আপনি যদি টেকনিক্যাল শব্দ ব্যবহার করেন, নন টেকনিক্যাল মানে আমি নন টেকনিক্যাল পারসন, আপনি আমাকে মেশিনের ফাংশনটা বোঝাতে যাচ্ছেন। কারণ আপনি টেকনিক্যাল জার্গন যদি ব্যবহার করেন, জার্গন মানে হচ্ছে প্রতিশব্দ, মানে ইঞ্জিনিয়ারিং কিছু শব্দ যদি আমার সাথে ব্যবহার করেন, আমি বুঝবো, কিন্তু আমাকে বুঝাতে হবে। সো আমাকে বোঝানো তাহলে দায়িত্বটা কার? দায়িত্বটা আপনার, সেন্ডার। তার মানে আপনাকে এমন ভাষা ব্যবহার করতে হবে, এমন একটা সময় বেছে নিতে হবে, যেই ভাষা এবং সময়টা নির্ধারণ করে আমাকে বুঝালে আমি সহজে বুঝবো। সেটা আমি বলতে চাচ্ছিলাম, যেটা মানে কাস্টমার বা যাকে আমরা বোঝাচ্ছি বা মানে ভ্যারাইটিস টাইপ অফ পারসন, তাদেরকে একটা কমন প্ল্যাটফর্মে মানে মেসেজটা সেন্ড করবে। রাইট, মানে কেন আমি কমন প্ল্যাটফর্মে আনতে যাব? যাতে আমি যা বোঝাতে চাচ্ছি তিনি যাতে সেটা বোঝেন। আমি তাকে মেশিনের ফাংশন বোঝাতে চাচ্ছি, রাইট? This is my objective, to let him understand the function of machines. But I should not use such language that will be technical, because that guy is not technical guy. So I should use such language that will be general language, যেটা সহজে তিনি বুঝবেন। এখন আমি যদি টেকনিক্যাল ভাষা ব্যবহার করে তাহলে বুঝাই, তাহলে মেসেজটা কি ইফেক্টিভ হবে? হবে না, তাই না? সো এখন একটা ডেটা আপনাদেরকে দিব, যেটা হয়তো আপনাদের জন্য একটু অবাক করা হবে, যে এই যে মেসেজটা কমিউনিকেশন করার ক্ষেত্রে আমি যদি এখন একটু স্পেসিফিক আপনাদেরকে প্রশ্ন করি, এই যে মেসেজটা কি ইফেক্টিভ করার জন্য, মানে কমিউনিকেশনটা কি ইফেক্টিভ করার জন্য কোন জিনিসটা সবচেয়ে গুরুত্বপূর্ণ? আমি যে মেসেজটা দিচ্ছি, মানে যে কন্টেন্ট, মানে আমি যে মেসেজটা তৈরি করছি, দ্যাট মিন্স আমার কন্টেন্ট, এটা বেশি গুরুত্বপূর্ণ, নাকি আমি যে ভাবে কথাটা বলছি সেটা গুরুত্বপূর্ণ? যেভাবে কথাটা বলা হচ্ছে ওটা গুরুত্বপূর্ণ। ওকে, নাইস। আর কেউ বলবেন? না, কন্টেন্টটা অ্যাকচুয়ালি গুরুত্বপূর্ণ, কিন্তু অনেক সময় দেখা যায় যে আমাদের বডি ল্যাঙ্গুয়েজ বা কথার যে থ্রোয়িং ওটার কারণেও দেখা যায় যে একটা মিস আন্ডারস্ট্যান্ডিং করতে পারে। হ্যাঁ, মানে ডেফিনেটলি, থ্যাংক ইউ। মানে আসলে সবই গুরুত্বপূর্ণ, বাট প্রশ্নটা হলো বেশি গুরুত্বপূর্ণ কোনটা? আমার মনে হয় এটা কথা বলার ভঙ্গি বা ওটা। ওকে, থ্যাংক ইউ। আর কেউ? মিডিয়া স্যার, কথা বলার অ্যাপ্রোচটা মনে হয় বেশি ইম্পর্টেন্স আছে। ওকে, অ্যাপ্রোচটা ফাইন। আর কেউ কিছু বলবেন ভাই? স্যার, এই টপিক অনুযায়ী জেস্টারটা কেমন, এটা মেবি ইম্পর্টেন্ট। ওকে, ফাইন। সো একটা রিসার্চের রেজাল্ট দেখবো আমরা এবার, যে আসলে কমিউনিকেশনকে ইফেক্টিভ করার জন্য কোন বিষয়গুলো কি পরিমাণে ভূমিকা রাখে। সেটা দেখার আগে আমরা একটু এই কমেন্টসটা একটু পড়ি।
পড়া হলে আমরা একটু বলবো। জি স্যার, পড়া হচ্ছে। আচ্ছা, আকিফ তো বেশ কয়েকবার বলেছেন, থ্যাংক ইউ। মানে যারা বলেননি তাদের কাছ থেকে যদি একটু আগে শুনি। The most important thing in communication is to hear what is not being said. স্যার, যে জিনিসটা বলা হয়নি বা ব্যক্ত করা হয়নি সেই জিনিসটা বুঝতে পারাটাও আপনার খুবই গুরুত্বপূর্ণ। ওকে, সেটা কিরকম একটা উদাহরণ দেওয়া যাবে? মানে প্রশ্নটা হলো, হ্যাঁ আপনি ঠিকই বলেছেন, এটা অর্থটা দাঁড়ায় যে কমিউনিকেশনের ক্ষেত্রে যে কথাগুলো বলা হয় এটা তো সরাসরি আমি শুনি, তাই না? কিন্তু যেগুলো বলা হয় না সেগুলো তো খুব ইম্পর্টেন্ট, এবং ওইটা আরো বেশি ইম্পর্টেন্ট। তার মানে বলা যায় শব্দহীন কথা বা শব্দহীন লেখা, সেগুলো বোঝাটা আরো বেশি ইম্পর্টেন্ট এই শব্দগুলোর চেয়ে। একটা উদাহরণ কি দিতে পারবেন কেউ? স্যার, আপনি লেটস সে একটা ভালো কন্টেন্টের একটা মেসেজ সেন্ডারকে আপনি দিতে চাচ্ছেন, বা হয়তো তার সামনে আপনি অ্যাপ্রোচ হয়েছেন, কিন্তু যে মুহূর্ত বা যে টাইমটা তার জন্য সুইটেবল না, সেই সময়টা একটা ভালো কন্টেন্টটাও তার আপিলটা আপনার নষ্ট করে দেয়। ওকে, গুড। আচ্ছা, আমি যদি খুব সহজ করে একটু কয়েকটা মানে উদাহরণ দেই, যেমন ধরুন খুব নামকরা একটা রেস্টুরেন্ট আর একটা নর্মাল রেস্টুরেন্ট, দুইটার খাবারের মধ্যে মানে আমি যদি বলি যে স্বাদগত মানে টেস্টের দিক থেকে খুব বেশি পার্থক্য আছে বলে আমার মনে হয়। ধরুন যে আপনি নর্মাল একটা রেস্টুরেন্ট, আবার একটা খুব ভালো 3 স্টার বা 4 স্টার 5 স্টার মানে একটা রেস্টুরেন্ট, রান্নার মানে টেস্টের দিক থেকে খুব বেশি কিন্তু আসলেই ফারাক হয় না। তো দুইটার বেসিক পার্থক্যটা কি? সার্ভিস। সার্ভিস, প্রেজেন্টেশন, মানে যে ওয়েতে আপনি দেখুন যে খাবার পরিবেশনাটা খুব ইম্পর্টেন্ট, তাই না? একজনই আপনাকে একটা বিরিয়ানি দেখা গেল অনেকভাবে আপনাকে সে দিতে পারে, একটা সিম্পলি প্লেটে দিয়ে দিতে পারে, আবার একটা মানে সুন্দর একটা পেয়ালার মধ্যে করে সালাদ গুলো ভিন্ন ভিন্ন ভাবে একটু সাজিয়ে আপনাকে দিতে পারে। তার মানে একই জিনিস, ইউ আর বিং সার্ভড বিরিয়ানি, কিন্তু এক এক রেস্টুরেন্ট, যত দামি রেস্টুরেন্ট সে তত ডিফারেন্ট ওয়েতে, আর্টিস্টিক ওয়েতে আপনাকে প্রেজেন্ট করছে। সো ওই 5 স্টার হোটেল যে দামটা বেশি নিচ্ছে সেটা কিন্তু আসলে মেইনলি ফর দিস প্রেজেন্টেশন এন্ড ফর দ্য প্লেস। তো প্লেসের ব্যাপারটা ডিফারেন্ট, আমি ওটা আনছি না। তার মানে হচ্ছে প্রেজেন্টেশন ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আপনি এসি সেলুনে পরিবেশ একরকম, মানে তারা আপনাকে একভাবে ট্রিট করে, চুলি তো কাটা, তাই না? আবার নর্মাল একটা নন এসি সেলুনের পরিবেশ আরেকরকম, সে আরেকভাবে ট্রিট করে। দুজনেই চুল কাটে কিন্তু প্রেজেন্টেশনটা ডিফারেন্ট। লাইকওয়াইজ আপনি যখন কমিউনিকেশন করেন, আপনি একজনের সাথে খুব একটা আনন্দের সংবাদ দিচ্ছেন যে জানিস আজকে তো প্রমোশন পেয়ে গেলাম। এখন এই প্রমোশন পেয়ে গেলাম হাসির কথাটা যদি মুখ গোমরা করে বলেন, মানে খুব মন খারাপ করে বলেন, তাহলে যাকে আপনি কথাটা বলছেন তার কাছে একটু সন্দেহ হতে পারে না? আচ্ছা, ঘটনা কি, ও প্রমোশনের কথা বলছে কিন্তু তার মন খারাপ করে বলছে, তার মানে কোনো কি সমস্যা আছে নাকি, আসলে কি প্রমোশন পেয়েছে, এরকম সে ভাবতে পারে না? স্যার, তার মানে হচ্ছে যে আপনি ওখানে সেইড মানে কি কথা বলেছেন যে আমি প্রমোশন পেয়েছি, আর বলেননি কোনটা, ওই যে মুখ গোমরা করে যে কথাটা, মানে আপনার মুখটা যে খুব গোমরা, আপনি স্মাইলিং ফেসে ছিলেন না, এটা কিন্তু আপনি তাকে মুখে বলেননি, কিন্তু আপনার এক্সপ্রেশনে সেটা প্রকাশ পেয়েছে। সো দেখুন যে কি বলছেন তার চেয়েও বড় গুরুত্বপূর্ণ হয়ে গেল কিভাবে বলছেন, বা যে কথাগুলো আপনি আসলে বলেন না, আপনার এক্সপ্রেশনে যেটা ফুটে ওঠে। এই জন্য বলা হয়, এই জন্য দেখা গেছে কমিউনিকেশনের ক্ষেত্রে কমিউনিকেশন কি ইফেক্টিভ করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ, এটা আমার কথা, এটা গবেষণার ফল, 55% ডিপেন্ড করে ইউর বডি মুভমেন্টস, ইউর পোস্টার, ইউর জেস্টার, মানে দাঁড়ানোর ভঙ্গি, বসার ভঙ্গি,
ভার্চুয়াল কমিউনিকেশনে তো এটা সম্ভব না, বা যখন when you communicate face to face in physical communication, 55% success depends on your body language, body movements. আপনি কিভাবে কথা বলছেন, আপনি কিভাবে দাঁড়াচ্ছেন, আপনার আই কন্টাক্ট কেমন হচ্ছে, আপনার ফেসিয়াল এক্সপ্রেশন কেমন হচ্ছে, এই বিষয়গুলোর উপর হচ্ছে ডিপেন্ড করে 55%। 38% ডিপেন্ড করে ইওর ভোকাল, তার মানে আপনি পিচ। আচ্ছা, আমাদের মধ্যে একটু যদি আমরা মিউট করে রাখি, যারা এখন কথা বলছি না, একটু যারা যারা কথা বলছেন একটু মিউট করে রাখি আমরা, হ্যাঁ, তাহলে আমাদের যখন কথা বলবো তখন একটু আনমিউট করে নিন। থ্যাংক ইউ। সো 55% হচ্ছে আপনার বডি ল্যাঙ্গুয়েজ, 38% হচ্ছে ইওর ভোকাল। ভোকাল মানে হচ্ছে আপনার এই যে গলার টোন, আপনার ভলিউম কতটা বাড়ছে, আপনি খুব ইমোশনাল কথা বলছেন, তখন খুব রূঢ় কণ্ঠে বলছেন, তাহলে সেটা কিন্তু হবে না। আপনি তাহলে সেই ইমোশনটা যাকে বলছেন সে ঠিক ফিল করবে। সো এটাও ডিপেন্ড করে 38%। আর কি বলছি, যেটা আমার মেসেজ কন্টেন্ট, সেটা ডিপেন্ড করে অনলি 7%, অনলি 7%। তার মানে কি বুঝলাম আমরা, 93%, এই যে হাসান আহমেদ লিখেছেন নাইসলি, যে 93%ই হচ্ছে আসলে আমার এখানে নন ভার্বাল কমিউনিকেশন, দ্যাট মিন যেই কথাগুলো আসলে আমি বলি না। অনলি 7% হচ্ছে আমার ভার্বাল, মানে এই যে আমি যে শব্দ ব্যবহার করছি, আমি যে কন্টেন্ট বাছাই করছি, এটা হচ্ছে অনলি 7%। আপনার চমৎকার একটা মানে মেসেজ রেডি করলেন, আপনি ধরুন যে খুব ভালো লিখতে পারেন, খুব ভালোভাবে আপনি একটা মেসেজ লিখলেন বা একটা আপনি বক্তব্য রেডি করলেন। এখন ওই বসের কাছে গিয়ে বা সেই রিপোর্টটা, যেটা আমি বললাম ফাইলটা, আপনি এমন একটা সময় দিলেন যখন বসের মেজাজ খুব খারাপ, আপনার কিন্তু এই শত পরিশ্রম কিন্তু বৃথা হয়ে যাবে। সো এটার মূল কথাটা হচ্ছে যে আমরা যখন কমিউনিকেট করব, আমাদেরকে আগে এই বিষয়গুলো 93% যেটা, সেগুলোর উপর খুব জোর দিতে হবে। আমাদের বডি ল্যাঙ্গুয়েজ, আমাদের পোস্টার, আমাদের জেস্টার, আমাদের আই কন্টাক্ট, এই বিষয়গুলোকে আমাদের জোর দিতে হবে। কজ হলো আমার 93% ডিপেন্ড করে নন ভার্বাল কমিউনিকেশনের উপর। তো এই পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে কিনা? স্যার আমি একটু বলতে যাচ্ছি, Sure. অনেক সময় দেখা যায় কি যে সবসময় যে সেন্ডার মানে রিসিভারের জন্য প্রিপারেশন নিয়ে কথা বলবে, বা অনেক সময় মানে স্বভাবজাত ভাবে অনেকে কিন্তু বোল্ডলি কথা বলে। এখন সেটা হয়তো কোনো রিসিভারের কাছে ভালো লাগতে পারে যে না সে বোল্ড, আবার কারোর কাছে এটাই অ্যারোগ্যান্সের একটা মানে অ্যারোগেন্ট হতে পারে আর কি। তো এগুলো মিনিমাইজ কিভাবে করা যায়, এটা কি সামনে আমাদের আছে না এখন বলবেন? আচ্ছা, আপনি ভালো প্রশ্ন করেছেন। বিষয়টা হলো স্পেসিফিক্যালি আপনি এটা বোধহয় জানতে চাচ্ছেন, যখন মাল্টিপল রিসিভার থাকে, মাল্টিপল রিসিভার, সে ফর এক্সাম্পল আপনি মিটিং এ আছেন কিংবা আপনার অফিসেই একটা মেসেজ আপনি মাল্টিপল রিসিভারকে দিচ্ছেন এট এ টাইম। আচ্ছা, আমি একটু মেসেজটা পড়ে নিই, তো আমার শোনা যাচ্ছে আমার। আচ্ছা, একজন সাউন্ড শুনতে পাচ্ছেন না, আপনারা কি আমার সাউন্ড শুনতে পাচ্ছেন? পাচ্ছি, আমি পাচ্ছি। আচ্ছা, আমাদের গ্যালাক্সি A3 তে কে আছেন? A30? আচ্ছা, আমাদের গ্যালাক্সি A30 তে যিনি আছেন, আমার মনে হয় যে আপনার এন্ড থেকে নেটওয়ার্কে একটু প্রবলেম হচ্ছে। হ্যাঁ, বাকি সবাই স্যার কিন্তু এটা নেটওয়ার্কের কারণে হয় না, উনি যখন লগ ইন করছে তখন অডিওটা হয়তো কানেক্ট করেনি, ওটা স্কিপ করে গেছে, ওকে, ওনাকে হ্যাঁ। অডিওটা কানেক্ট করতে হবে। আচ্ছা, এখন এটা তো উনি যেহেতু সাউন্ড শুনতে পাচ্ছে না, এটা সো সবাইকে আমি একটু অনুরোধ করব, রি-লগ ইন করতে বলেন। উনি লিভ করে আবার বোধহয় লগ ইন। এখন উনি তো আমাদের সাউন্ড শুনতে পাচ্ছেন, একটু কষ্ট করে যদি আমাদের কেউ একজন টাইপে যদি ভালো হন, তাকে যদি একটু এই অ্যাডভাইসটা একটু টাইপ করে দিয়ে দিতে পারেন, ইট উড বি সো গ্রেট। আচ্ছা, যেটা বলছিলাম, যদি মাল্টিপল রিসিভার হয়, তখন আপনি যেটা বললেন যে আপনি খুব সাহসী মুড নিয়ে একটা কথা বলছেন, এটাকে কেউ কেউ সাহসী ভাবে নিতে পারে, কেউ কেউ
অ্যারোগ্যান্ট হিসাবে আপনাকে ভাবতে পারে। বিষয়টা তো এটাই, তাই না? আপনার জি। প্রশ্ন হচ্ছে যে তখন আমি আসলে কি আবার করব? 1 to 1 ও এরকম অনেক সময় হয় যে সব সময় সেন্টারের ওর মানে কি বলবো ও তো মানুষ লাইক ওরও তো সবসময় মন মানসিকতা ওরকম পজিটিভ নাও থাকতে পারে। লাইক আমার বসের মুড অফ, ঠিক আছে আমি ওই টাইমে যাব না বা আমি ওই টাইমটাকে অ্যাভয়েড করব, কিন্তু মানে এট দ্য সেম টাইম আমারও ফ্যামিলিগত বা আমারও কিছু প্রবলেম থাকতে পারে যেখানে আমি একটু ডিস্টার্ব, সো আমি সেখানে কিভাবে যাব বা তখন কি যাবই না, মানে এই টিপস গুলো আর কি খুব প্র্যাকটিক্যালি আমাদের মাঝে মাঝে প্রবলেম করে। সো আচ্ছা, এগুলো এটার একটু এটার জানতে চাই। এটার একটা সহজ ফর্মুলা হচ্ছে, প্রথম কথা হচ্ছে যে এগুলোর তো কোনো থাম্বস রুল নেই যে আপনি এটা করবেন কি করবেন না। এখন ধরুন আপনার মুড খুব অফ, মানে আপনি সেন্টার, বাট ঠিক জি, এই মুহূর্তে আপনাকে একটা মেইল করতে হবে বা আপনাকে একটু কথা বলতে হবে, বলতে মিটিং এ হবে জি, যেতে হবে, তাই না? আপনার জি, এখন একটা হাসির কথা বলতে হবে। এখন ওই মুহূর্তে আপনার খুব কষ্টে আছেন, কোনো একটা ফ্যামিলি ক্রাইসিস হোক, পার্সোনাল ক্রাইসিস হোক, কারণ কষ্ট করে তো আপনার হাসি আসবে না, অ্যাজ ইউ আর হিউম্যান বিং, জি, জি, তাই না? এখন যদি এরকম হয় যে ওই অবস্থায় আপনাকে কমিউনিকেশনটা জি। করতেই হবে, তাহলে তো করার কিছু নাই। মানে তাহলে আপনাকে একটু মন খারাপ নিয়ে আপনাকে চেষ্টা করতে হবে যতটুকু ইফেক্টিভ করা যায়। আর আচ্ছা, সম্ভব হলে এভয়েড করা। মানে যখন ইউ আর ইন ডাউন সিচুয়েশন, এর জন্য আরেকটা টার্ম আছে, আমরা হয়তো ওইটাই এর মধ্যে কভার করা যাবে না ওই কোর্সে, ইমোশনাল ইন্টেলিজেন্স একটা কথা ইন্টেলিজেন্স, আছে। জি, জি, জি। ওটা ইমোশনাল কি আমরা এই কোর্সে পড়বো? মানে ওই জানবো? কোর্সের একটা বড় গুরুত্বপূর্ণ অংশ পড়বো, সেটা হচ্ছে ইমপ্যাথি। কারণ ওই আচ্ছা, ইমোশনালি ইন্টেলিজেন্ট হতে গেলে আমাদেরকে ইমপ্যাথেটিক হতে হবে। সো আচ্ছা। ইমপ্যাথেটিক হওয়া নিয়ে আমরা একটু পড়বো। কিন্তু ওই যে আপনি যেটা বললেন যে আপনার ব্যক্তিগত কোনো সমস্যার জন্য খুব মন খারাপ, আপনি যদি একটু ইমোশনালি ইন্টেলিজেন্ট হন, ইফ ইউ ক্যান রাইটলি ম্যানেজ ইউর ইমোশন, ঠিক আছে? তাহলে তখন আপনি ওই সিচুয়েশন গুলো আপনি নিজেকে কন্ট্রোল করতে হ্যান্ডেল পারবেন। করা যাবে। জি। ওকে, বাট আইডিয়াল থ্যাংক একটা ইউ। হচ্ছে, যদি আপনার নিজের উপর কন্ট্রোল না থাকে, আপনি মনে করুন যে না ঠিক এই মুহূর্তে আপনি গুরুত্বপূর্ণ একটা মিটিং, কিন্তু আপনি নিজেকে ইমোশনালি কন্ট্রোল করতে পারছেন না, সম্ভব হলে ওই সিচুয়েশন গুলোকে অ্যাভয়েড করাটা ভালো। মানে জি, ইফ পসিবল, যেমন বলা হয় কেউ যদি তোমার সাথে রেগে যায়, ওকে, তুমি তখন সাথে সাথে এটার উত্তর দিও না। জি। তার সাথে তুমি, কারণ তুমি বা তাকে তখন কিছু বোঝাতে যেও না, কারণ মানুষ যখন রেগে যায় তখন তার লজিক কাজ করে, কাজ করে না। জি, রাইট? সো তাকে তুমি একটু কুল ডাউন হতে দাও। কিন্তু ধরুন কুল ডাউন হতে দেওয়ার মতো সুযোগ নাই, সময় নেই, মানে আপনাকে আর্জেন্ট একটা কিছু লাগবেই। দ্যাট জি, ইস ডিফারেন্ট কেস। বাট নরমালি আমরা এই বিষয়গুলো চর্চা করব যে যদি সম্ভব হয়, আমার যখন মন খারাপ থাকে, আমি কোনো রাগান্বিত অবস্থায় থাকবো, ওই মুহূর্তে কোনো সিদ্ধান্ত আমি নিব না। বলা জি। হয় যখন তুমি খুব রেগে থাকো ওই মুহূর্তে কোনো ডিসিশন নিও না, কজ এটা ভুল হওয়ার চান্স বেশি থাকে। সম্ভাবনা বেশি। স্যার তাহলে ওইটাও আমার প্রশ্ন ছিল যে গ্রুপ অফ পিপল এর মধ্যে যদি মানে নিজের ইমপ্রেশন ওটাকে পজিটিভ কিভাবে রাখা যায়? ওকে, সেক্ষেত্রে বেস্ট ওয়ে হচ্ছে আপনাকে ওই যে ওই যখন আপনি ধরুন যে নাম্বার অফ পিপলের সাথে কমিউনিকেশন করছেন, আপনি শিওর না যে কে আসলে এখানে রাগান্বিত ভাবে নিবে, কে এটাকে বেয়াদবি হিসাবে নিবে, কে এটাকে ফানি হিসাবে নিবে। সেই ক্ষেত্রে সেই সিচুয়েশনে আপনাকে একটু চিন্তা করে একটা মধ্যম পন্থা নিতে হবে। মধ্যম পন্থা। মধ্যম পন্থাটা কিরকম? এখন ধরুন আপনি একটা কথা যে আপনি একটা আইডিয়া শেয়ার করছেন। মানে জি, আইডিয়া শেয়ার করছেন। নতুন একটা আইডিয়া যাকে আপনার বসদেরকে বা মিটিং এ এটাকে কনভিন্স করতে হবে। সো আপনাকে এমন ল্যাঙ্গুয়েজ, এমন কথা বলতে হবে যেটা হচ্ছে যে যেমন একটু যে প্রিন্সিপাল যেগুলো আমরা একটু পরে আলোচনা করব, সেই প্রিন্সিপাল গুলো, হ্যাঁ? যেন একটু জি, পোলাইটনেস থাকা, এমন শব্দ চয়ন না করা যেটাকে অন্য বেয়াদবি হিসেবে নিবে। ঠিক আছে? মানে জি, যেগুলো মোস্টলি মানে ইউনিভার্সালি অর কমনলি অ্যাকসেপ্টেড কিছু এটিকেট তো আছে আমাদের। তাই না? যে জি, কাউকে জি, আমরা আক্রমণ করে কথা বলবো না। আমি একটু স্মাইলিং ফেসে কথা বলবো। আমি সব নেতিবাচক শব্দ চয়ন করব না। তো যেগুলো নাকি কমনলি প্র্যাকটিসড ম্যানার যেগুলো, জি, সেটা আপনাকে তখন করতে হবে। বুঝতে পেরেছি। থ্যাংক ইউ স্যার। ওকে। সো আর কারো কোনো প্রশ্ন আছে এই বিষয়ে? এই কথাগুলো সবগুলো বডি ল্যাঙ্গুয়েজের মধ্যেই পড়ে। এক্সাক্টলি, এক্সাক্টলি। সো আমরা তাহলে এবার একটু পরের বিষয়তে যাই। সো একটা সিচুয়েশনের কথা এখানে বলেছি, সেটা আমরা পরে যাব।
বা এই কথাগুলো বললে আমি কয়েকটা সেন্টেন্স বলছি, আপনার একটু বলতে হবে এই সেন্টেন্স গুলোতে আপনার দৃষ্টিতে কোনো ভুল আছে কিনা বা কোনো প্রবলেম আপনার মনে মনে হচ্ছে কিনা। একটু পড়ুন সবাই। হ্যাঁ, আপনি বলুন কোনো প্রবলেম কি দেখছেন এখানে? I'll give you money back as soon as possible. Do you find any problem here? স্যার এখানে প্রবলেমটা হচ্ছে টাকা আপনি তাকে দিবেন কি তাকে আপনি ব্যাক দিবেন এটা ক্লিয়ার না। কেন, আমি তো বলছি I'll give you money back. এখানে তো এমন হতে পারে যে আই উইল গিভ ইউ মানি ব্যাক অ্যাজ সুন অ্যাজ পসিবল, যদি এখানে একটা আপনি কমা অ্যাড করে দেন। না, আমি কমা দেইনি, এখানে তো সেন্টেন্সে যা আছে সেটাই, চেঞ্জ হবে। এখানে টাইম পিরিয়ডটা বলা হয় নাই যে এখানে আমি কবে দিব টাকাটা। ওকে, গুড। আপনি ধরুন যে আপনার এক বন্ধু আপনার কাছে টাকা ধার চাইলো, বললো যে দোস্ত আমাকে তুই 1000 টাকা দে, আমি তোকে তাড়াতাড়ি টাকাটা ব্যাক করে দিব। তো আপনি ভালো মানুষ, আপনি বন্ধুর সমস্যায় যে ঠিক আছে দোস্ত নে 1000 টাকা। সে বললো কি আমি তাড়াতাড়ি ব্যাক করবো বা as soon as possible ব্যাক করবো। তো আপনি 1 সপ্তাহ পরে তার কাছে টাকা চাইলেন যে দোস্ত তুই তো টাকাটা বলছিলি তাড়াতাড়ি দিবি, তো আমার দরকার, তুই টাকাটা দে। বলছো হ্যাঁ দোস্ত আমি তাড়াতাড়ি দিব বলছি, কিন্তু আমি তো বলি না যে তোকে এই সপ্তাহেই দিব। আমার কথাটা বুঝে গেছে? মানে তখন ক্যান ইউ ব্লেম হিম যে না তুই তো বলছিস তাড়াতাড়ি দিবি, তাহলে আমি তো ভাবছি এই সপ্তাহেই দিবি। নো স্যার, আর আপনি কি তাকে ব্লেম করতে পারবেন? নো স্যার। কজ তাড়াতাড়ি সংজ্ঞাটা আসলে ইউনিভার্সালি অ্যাকসেপ্টেড বা ইউনিভার্সালি কোনো কমন ডেফিনেশন আছে তাড়াতাড়ির? কারো কারো কাছে একদিন হচ্ছে তাড়াতাড়ি, কোনো কোনো সিচুয়েশনে 1 সেকেন্ড হচ্ছে তাড়াতাড়ি। ওকে, যেমন অলিম্পিকে যেন 100 মিটার দৌড়ে ওশান বোল্ট 1 সেকেন্ডের 100 ভাগেরও 1 ভাগ সময়ের জন্য কিন্তু কেউ গোল্ড মেডেল থেকে মিস হয়। তো ওখানকার তাড়াতাড়ি হচ্ছে মানে ন্যানো সেকেন্ড। আর কারো কারোর জন্য 1 বছরও তাড়াতাড়ি না। সো তাড়াতাড়ির কোনো ইউনিভার্সালি অ্যাকসেপ্টেড কোন ডেফিনেশন নেই। ইট ডিপেন্ডস অন সিচুয়েশন, ইট ডিপেন্ডস অন কনটেক্সট। সো আপনার ওই বন্ধুকে আপনি কখনোই ব্লেম করতে পারবেন না যে দোস্ত তুই টাকাটা আমাকে দিলি না। সো এখানে as soon as possible না বলে এখানে স্পেসিফিক একটা টাইম পিরিয়ড বলা উচিত ছিল। সো সবাই কি আমার সাথে এগ্রিড? জি স্যার। জি স্যার। ওকে, একজন জুনিয়র অফিসার তার সিনিয়রকে বলছেন নিচের এই স্টেটমেন্টটা পড়ুন। জুনিয়র অফিসার সিনিয়রকে বলছেন, ধরুন সিনিয়র অফিসার, একজন সিনিয়র অফিসার জুনিয়র অফিসারকে একটা ইনস্ট্রাকশন, মানে জুনিয়র অফিসার সিনিয়র অফিসারকে কিছু একটা বলছে, অথবা আরেকভাবে যদি বলি সিনিয়র ধরুন জুনিয়রকে একটা ইনস্ট্রাকশন দিচ্ছে, এই তুমি এই কাজটা এইভাবে করো, রিপোর্টটা এইভাবে লিখো। ইন রেসপন্স মানে আফটার ইনস্ট্রাকশন জুনিয়র সিনিয়রকে এইভাবে কথাটা বলছে, ইউ শুড ক্লারিফাই ইউর ইনস্ট্রাকশন, আদারওয়াইজ আই ক্যান কমপ্লিট মাই টাস্ক। সো এখানে কোনো সমস্যা স্যার দেখছেন? এটা জি স্যার সমস্যা আছে, এটা একটু হার্শ হয়ে যাচ্ছে ল্যাঙ্গুয়েজটা। হার্ড হয়ে যাচ্ছে, ভেরি গুড। পোলাইটনেস মেইনটেইন করে নাই, শুড ব্যবহার করাটা ঠিক হয়নি। রাইট, এই যে ধরুন শুড ব্যবহার করার কারণে তার মানে জুনিয়র হিসেবে আমি সিনিয়রকে বলছি যে আপনার এই কাজটা করা উচিত। তো উচিত শব্দটা আমরা নরমালি বড়রা ছোটদেরকে বলি, তাই না? পরামর্শ হিসাবে দেখি বা একটা রিকোয়েস্ট করতে পারে সেখানে। হ্যাঁ, রিকোয়েস্ট করতে পারি। তাকে সিনিয়রকে বলতে পারে যে স্যার আমি বিষয়টা ঠিক বুঝিনি, কাইন্ডলি যদি আরেকবার একটু বলেন। এটা না বলে তো বলি যে স্যার আপনি ঠিক মতো আমাকে বুঝাতে পারেন না, আপনি আরেকবার বুঝান। তো সেটা হবে, সেখানে পোলাইটনেস এর ঘাটতি আছে। এই যে আমি শুরুতে কথাটা বলছিলাম যে মিট মি টুমরো ইন তালতলা, আপনি আপনার ফ্রেন্ডকে বলছেন, সো এটা কি রাইট? মানে এখানে কোনো সমস্যা আছে? এখন টাইমটা নাই, মানে নির্দিষ্ট টাইম নাই। টাইম নাই, আবার তালতলা যেটা বলছিলাম যে তালতলা ঢাকা শহরে 3টা তালতলা আছে।
কোন তালতলায়, তাই না? জি। তো সেটাও স্পেসিফাই করতে হবে, টাইম, প্লেস এবং ডে। ডেটা বলা আছে টুমরো। এখন আবার অনেক সময় আমরা যেটা বলি যে মিট মি অ্যাট 10:30, এখন 10:30 কি AM না PM? সো এগুলোতে মেইনলি নিচেও সেম একটা কথা আছে। সো এই কিছু কিছু আপনি প্রতিটা কমিউনিকেশনে দেখেন, দো ইট ইজ গ্রামাটিক্যালি রাইট, বাট কিছু না কিছু সমস্যা আছে। সো আমরা প্রায়শই এভাবে কমিউনিকেশন করি, আমার কাছে মনে হয় যে না আমি তো আসলে রাইটলি কমিউনিকেট করেছি, কিন্তু আমার রিসিপিয়েন্ট আমি যা বলতে চেয়েছি আসলে সেটা সে না বুঝিয়ে অন্য একটা বুঝে গেছে, সে অন্যরকম ভাবে চিন্তা করছে। সো দ্যাটস ওয়াই তখন কমিউনিকেশনটা ইনএফেক্টিভ হয়ে যায় বা প্রবলেম হয়ে যায়। তো এই যে প্রবলেম গুলো হচ্ছে তার সলিউশনটা কি? আমরা যে প্রবলেম গুলোর কথা বললাম প্রথমটাতে, যেমন অ্যাজ সুন অ্যাজ পসিবল, আমাদের কার্টিসির ঘাটতি আছে, স্পেসিফিকেশনের ঘাটতি আছে, তাই না? সো এগুলোর সলিউশনটা কি? আমরা এখন সেই সলিউশন নিয়ে আলোচনা করব। আজকে এখন আমরা এমন টপিক গুলো নিয়ে আলোচনা করব যেগুলো যদি আমার কমিউনিকেশন আমি অ্যাপ্লাই করি, তাহলে সেটা রিটেন কমিউনিকেশন হোক কিংবা ওরাল কমিউনিকেশন হোক, আমার এই ভুল বোঝাবুঝিগুলো অনেকাংশে কমে যাবে ইফ আই ক্যান রাইটলি প্র্যাকটিস হোয়াট আই এম গোয়িং টু টেল নাও। এখন আমি যে কথাগুলো বলছি বা যে কথাগুলো বলতে যাচ্ছি, এগুলো যদি আমরা রাইটলি প্র্যাকটিস করি না আওয়ার কমিউনিকেশন, তাহলে এই সমস্যাগুলো অনেকাংশেই কমে যাবে ইনশাআল্লাহ। সো আমরা কি রেডি আছি সেগুলো শোনার জন্য? রেডি স্যার। ওকে, আচ্ছা আমরা টায়ার্ড হয়ে গেছি কে কে? কেউ কি আছি যে একটু টায়ার্ড লাগছে? স্যার একটু লাগছে স্যার, কারণ আজকে অনেক জ্যামের মধ্যে আটকেছিলাম স্যার, ভিআইপি মুভমেন্টের কারণে। পল্লব না? জি স্যার, আমাকে কোনো কোয়েশ্চেন করেন না স্যার। ওকে, সো আমরা তাহলে ব্রেকে যাব, একটু পরে যাই। স্যার ব্রেক লাগবে না স্যার? সলিউশনটা হচ্ছে আমাকে কমিউনিকেশনে কিছু প্রিন্সিপাল আছে, ইফ আই ক্যান অ্যাপ্লাই দোজ প্রিন্সিপালস ইন মাই কমিউনিকেশন, তাহলে সেই ভুল বোঝাবুঝিগুলো অনেকাংশেই কমে যাবে। সো আমি যদি সলিউশন চাই, if I want to make my communication effective or if I want to ensure effectivity of my communication, I must apply some principles in my communication. So আমরা যখন কমিউনিকেট করব কারোর সাথে, আমাকে এই প্রিন্সিপাল গুলো একটু মাথায় রাখতে হবে, প্রিন্সিপাল গুলো মাথায় রাখতে হবে। সো তাহলে আমি যদি সহজ করে বলি, কমিউনিকেশনকে ইফেক্টিভ করার জন্য আমাকে কিছু প্রিন্সিপাল মেনে চলতে হবে। প্রতিটা মানুষের কিছু প্রিন্সিপাল থাকে না, বিং এ হিউম্যান। সো আমাকে কিছু তো প্রিন্সিপাল মেনে চলতে হয় বা মেনে চলা উচিত। যেমন আমি কাউকে ক্ষতি করব না, মিথ্যা বলবো না, কাউকে বিপদে ফেলবো না, তাই না? সময়ের কাজ সময়ে করব, অফিসে আমি পার্সোনাল কাজ করে সময় নষ্ট করব না। তো এরকম কিছু নীতি আমাদের থাকে, এক একজনের এক এক নীতি থাকে, তাই না? তো লাইকওয়াইজ এই কমিউনিকেশনের কিছু নীতি আছে, এই নীতিগুলো যদি মেনে চলা হয় তাহলে কমিউনিকেশন ইফেক্টিভ হতে বাধ্য। সো আমরা এখন সেই নীতিগুলো নিয়ে আলোচনা করব। দেখতে পাচ্ছি আমরা একটা ছবি। জি স্যার। ছবিটা কি দেখতে পাচ্ছি আমরা? ছবিটাকে কেউ এক্সপ্লেইন করতে পারবেন একটু? ওই অ্যাম্বুলেন্সের ভিতরে হয়তো থেকে কেউ বলছে যে না তো মানে কে রেসপন্সিবিলিটিটা নেবে যে আপনার দরজাটা বন্ধ করার। এর ভিতরে একটা রোগীকে আপনার হয়তো হসপিটালাইজড করার টাইমটা আপনার পার হয়ে যাচ্ছিল, তাদের রেষারেষির কারণে আপনার রোগীটার প্রাণ ওখানে আপনার হাসপাতালে যাওয়ার আগে এখানে আপনার শেষ হয়ে যায়। ওকে, অফিসে ধরুন এরকম হয় নিশ্চয়ই, আমরা যারা জব করি, দুই কলিগের মধ্যে ধাক্কাধাক্কি, এই কলিগ বলছে না এটা তো আপনার কাজ, ওই কলিগ বলছে না এটা আমার কাজ না। এরকম কাজ কার বা দায়িত্বটা কার, এই নিয়ে আপনাদের কারো কখনো কি এরকম মানে
কনফ্লিক্ট হয়েছে কারোর সাথে? এটা তো থাকে জি স্যার, হয়। আচ্ছা অনেকে আচ্ছা, কেউ কি একটু আপনার অভিজ্ঞতা একটু বলতে নিজেরাই পারবেন যে নিজেদের রেসপন্সিবিলিটি ভুলে যায় অনেক। আচ্ছা, যেমন ধরুন আমি এখানকার যদি একটা উদাহরণ দিই, মানে এখানে আছে ধরুন অ্যাম্বুলেন্সের একজন আছে ড্রাইভার আর একজন আছে অ্যাটেন্ডেন্ট অথবা একজন নার্স আছে সে ফর এক্সাম্পল। সো যখন রোগীকে অ্যাম্বুলেন্সে ঢুকিয়েছে, নার্সের কাজ কি এই রোগীকে একটু দেখা, রোগীর প্রবলেম মানে তার চিকিৎসা সংক্রান্ত বিষয়গুলো দেখা, তাই না? সে হয়তো রোগীর পাশে বসে আছে বা সো যখন অ্যাম্বুলেন্সে এই রোগীকে উঠানো হলো, হসপিটালে নিচ্ছে, কিছুক্ষণ পর দেখা গেল দরজাটা খুলে রোগী অ্যাম্বুলেন্স থেকে নিচে পড়ে গেল, ওই ট্রলিটা নিচে পড়ে গেল। এখন ড্রাইভার বলছে যে আপনি দরজাটা লাগাননি, নার্স বলছে না এটা তো আমার কাজ না, তোমার কাজ, আমার কাজ তো শুধু রোগীকে দেখা। আবার ড্রাইভার বলছে না আপনি তো ভিতরে ছিলেন, আপনি কেন দরজা লাগাবেন না? এই যে দুজনে ধাক্কাধাক্কি করছে। আপনি ধরুন এই সেলস এর কাজ, যিনি সেলস পারসন তার কাজ হলো সেল করা, মানে কোম্পানির কাছ থেকে একটা অর্ডার এনেছে, অর্ডার আনার পর দেখা গেল মাল ডেলিভারি দেওয়ার কথা পরশুদিন। ওকে, এখন পরশুদিন ডেলিভারি করেছে, এখন টাকা কালেকশনের দায়িত্ব কার? নর্মালি অ্যাকাউন্টস এর বা কেউ হয়তো, এক এক কোম্পানি এক একটা নিয়ম থাকে। এখন ওই কোম্পানিতে স্পেসিফিক লেখা নাই যে আসলে কে কালেকশন করবে। এখন অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট বলছে যে এটা আপনার কাজ, আপনি এই আপনার ক্লায়েন্ট ডিউজ আপনাকে ক্লিয়ার কালেকশন করতে হবে। আবার সেলস বলছে না ভাই আমার তো দায়িত্ব হচ্ছে শুধু সেল অর্ডার কনফার্ম করা, এই টাকা পয়সার বিষয়ে আপনারা বুঝবেন। সো এরকম হয় না অনেক সময় যে কার কাজ কোনটা, বা একটা কাজ ক্লিয়ারলি ডিফাইন করা থাকে না যে এই কাজটা আসলে দায়িত্ব কার। সো এটাকে বলা হয় স্যার ল্যাক অফ। এরকম অনেক সময়ই হয়, দেখা যায় যে যে কাজটা খুব পজিটিভলি হয়তো আমিই করছি, আমার বেলায় দেখা যায় যে হয়তো আমার কলিগ উনি কোনো রিপোর্ট, আমাদের এই যে তো বিভিন্ন রিপোর্ট দেয়া লাগে, তো দেখা যায় যে ম্যাক্সিমাম টাইম হয়তো উনি মানে মোবাইল বিলটা হয়তো আমি করেছি, সো আলটিমেটলি দেখা যায় ডিরেকশনটা আমাকেই করে দিতে হবে এবং একদম রেডি করে দিতে হবে। আচ্ছা, আমারটা আমি তো করলাম, প্লাস হচ্ছে কি যদি উনি স্যালারি দেখে, তো দেখা যায় যে অনেক সময় যে অ্যাকাউন্টস থেকে হয়তো কোনো কোয়ারিজ থাকলো, উনি আবার ওই ফার্দার মেইলটা আমাকেই আবার ফরওয়ার্ড করে দেয়। তো দেখা যায় কি আমার অন্য কাজের লোডে দেখা যায় এটা অনেক প্রেশার হয়ে যায়। তো এই ধরনের জিনিসগুলো আসলে অফিসে প্রায়ই হয়। অনেক সো মানে অনেক সময় হয় যে যে কাজ করবে তার আবার বেশি বেশি করতে হয়, যে সবসময় পজিটিভ থেকে করে ফেললে করা হয়, কিন্তু এটা তো একটা টাইম কনজিউমিং এর ব্যাপার। মানে করাটা হয়তো কষ্ট রাইট, না, কিন্তু এটা সময়ের ব্যাপার। এর পাশাপাশি অন্য কাজগুলা করতে দেখা যায় ডিলে হয়ে যায়। তো এটা এক্স্যাক্টলি। হয়। তো প্রায় অফিসেই এই প্রবলেম গুলো হয়, যেটাকে বলা হয় যে রোল ক্লারিটি। রোলটা কি সেই ক্লারিটি সবসময় থাকে না। Okay? কার কাজ কোনটা বা এই কাজটা কার, কে করবেন এটা ক্লিয়ারলি ডিফাইন করা থাকে না, এটা একটা বড় সমস্যা হয়। তো এই জন্য প্রতিটা অফিসের দায়িত্ব হচ্ছে, বা আপনারা যদি আপনার অফিস যদি সেটা ক্লিয়ার না করে, আপনার দায়িত্ব হচ্ছে এই কাজটা কে করবেন সেটা একটু বসের কাছ থেকে বা অফিসের কাছ থেকে এটা ক্লারিফাইড করে নেওয়া, যাতে বারবার এটা নিয়ে ধাক্কাধাক্কি না হয়। এটার জন্য Right? সলিউশন আছে তো, অনেক প্রতিষ্ঠান মেইনটেইন করে, এসওডি বলে, আবার সেগ্রিগেশন অফ ডিউটিস। সেগ্রিগেশন অফ ডিউটিস, অবশ্যই আমি তো বললাম যে অনেক অফিসই কাজটা করেন, কিন্তু অনেক অফিসে এই সমস্যাটা থাকে। তারা আসলে অনেক অফিসে আছে আপনার অ্যাপয়েন্টমেন্ট লেটারই দেয় না, জব ডেসক্রিপশনই দেয় না, তাই না? সো এই জন্য, আচ্ছা আমি একটু 30 সেকেন্ড, বিপ্লব পল্লব আপনি হাত তুলেছেন, হ্যাঁ, আমি আসবো আপনার কাছে একটু এক মিনিট। জি,
সো এই প্রবলেমটা আমাদের একটা গেল যে রোলের ক্লারিটির অভাব। তো কমিউনিকেশনের ক্ষেত্রে এরকম প্রবলেম হয়। পল্লব আপনার কাছে আসার আগে আমি তো আবারও মানে কমিউনিকেশনের ক্ষেত্রে এরকম ক্লারিটি একটা মানে অস্পষ্টতা, যেটাকে আমরা বাংলায় বলি অস্পষ্টতা, তাই না? যেমন এই যে এইটাতে I'll give you money back as soon as possible, এই যে as soon as possible এটা কিন্তু একটা অস্পষ্ট ওয়ার্ড, ইটস নট স্পেসিফিক। সো কমিউনিকেশনের ক্ষেত্রে এরকম প্রবলেম হয়। আবার ওই যে অফিসে যেটা রোল ক্লারিটির কথা বললাম, সেটা এক ধরনের কমিউনিকেশন, যে আপনার কাজ কি হবে এটা আপনাকে ক্লিয়ারলি বলা হয় না, বা একটা কাজ স্পেসিফিক কে করবে, যেটা মনিরুল ভাই বললেন যে সেগ্রিগেশন অফ ডিউটিস, সেটা করা হয় না, ক্লারিফাইড করা হয় না, তখন এই প্রবলেম গুলো হয় আমাদের। হ্যাঁ পল্লব, আপনি হাত তুলেছেন এবার বলুন। স্যার এখানে দেখা যায় যে আমরা যারা এইচআর আছি, আমরা সাধারণত এমপ্লয়ীদের জব ডেসক্রিপশন করে দিয়ে কাজটা ওভাবে যেন করে সেটা আমরা ফলো করি। কিন্তু এক্ষেত্রে যখন আমার হায়ার ম্যানেজমেন্ট আমাকেই আবার এই জব ডেসক্রিপশনের এগেনস্টে গিয়ে হয়তো বা আমার যেটা জব ডিউটির মধ্যে পড়ছে না, বা আমার যে ক্লারিফাই করা যে জব রুলস গুলো আছে সেগুলোর মধ্যে পড়ছে না, যখন উনি করতে বলছেন, তখন আসলে আমার কমিউনিকেশনটা কেমন হবে? ওকে, ভালো প্রশ্ন করেছেন এবং খুব মানে জটিল একটা প্রশ্ন আর কি। হ্যাঁ, আপনি অ্যাপয়েন্টমেন্ট লেটারে আনফরচুনেটলি আমাদের বেশিরভাগ কোম্পানি, কারণ এখনো তো বাংলাদেশি লোকাল কোম্পানিগুলোতে আপনার ঠিক কর্পোরেট কালচার যে অর্থে যদি বলি সেভাবে বেড়ে ওঠেনি। যেমন একটা টার্ম আছে জব ইভালুয়েশন। জব ইভালুয়েশন মানেটা হচ্ছে যে আপনি যে জব ডেসক্রিপশনের কথা বললেন, এই জব ডেসক্রিপশন তো ইউজুয়ালি আমরা জব অ্যানালাইসিস করি, তারপরে জব ডেসক্রিপশন করি, কিন্তু তারও আগে সবার আগে এই যে এই জবের আপনার কাজ কি হবে, জবের স্যালারি কেমন হবে, এটা কম্পেনসেশন প্যাকেজ কেমন হবে, এটা কার কাছে রিপোর্ট করবে, এই পুরো প্রক্রিয়াটা করার জন্য একটা জব ইভালুয়েশন করা হয়। জব ইভালুয়েশন করা হয়, ওই জব ইভালুয়েশন থেকে বের হয়ে আসে নরমালি এটার ওয়েট কত, এটা কে এই জবটা কার কাছে রিপোর্ট করবে, এই বাউন্ডারি কতটুকু হবে, কি তার প্যাকেজ হওয়া উচিত, তাই না? এগুলোকে বলা হয় জব ইভালুয়েশন। তো প্রথম কথা হলো অনেক কোম্পানি জব ইভালুয়েশন করে না। ওকে, জব অ্যানালাইসিসই আমরা করি না অনেক কোম্পানি, সেখানে জব ইভালুয়েশন করা হয়। তো সেই জন্য এই যেহেতু রাইটলি জব ইভালুয়েশন করা হয় না, আপনি দেখবেন যে প্রতিটা জবের ক্ষেত্রে জব ডেসক্রিপশন একটা টার্ম কমন লিখে দেয় শেষের দিকে, এনি আদার ডিউটিস ডিম ফিট বাই দ্য কোম্পানিজ অর বাই দ্য টপ ম্যানেজমেন্ট, এরকম একটা কথা আপনি লিখে দেন না, যেহেতু আপনি এইচআর এ কাজ করছেন। সো তার মানে হচ্ছে 8টা 10টা 12টা কাজ দেওয়ার পরে শেষের কাজটা লেখা থাকে কি, অন্য যে কোনো কাজ বা কোম্পানি যখন যে কাজ মনে করবে সেটা আপনাকে দিয়ে করাতে পারবে, বাংলা যদি এভাবে বলি, তাই না? এখন এই ক্লোজ যদি আপনার জব ডেসক্রিপশনে থাকে, আপনি কি ভার্চুয়ালি মানে প্র্যাকটিক্যালি আপনি তখন ক্লেম করতে পারবেন যে এটা আমার কাজ না? এটা দ্বারা তো সবকিছু করে নেওয়ার বৈধতা নিচ্ছে। রাইট। তো ভেরি আনফরচুনেটলি আমাদের কোম্পানিগুলো এই আইনের এই ফাঁকটা তারা নেয়। তো সেই জন্য যেটা আপনি বললো, যেহেতু আইনগতভাবে আপনি কোনো কাজকে অফিসের যে কোনো কাজকে আপনি না করতে পারবেন না, যেটা আমার কাজ না, কজ হলো আপনাকে সে ক্লোজে সে আটকে দিয়েছে। ওকে, সেক্ষেত্রে আপনার বসের সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং, যদি আপনি সেম রিপিটেডলি হয় মানে একই ঘটনা বারবার ঘটছে তাহলে একরকম, আর একটা ঘটনা অকেশনালি ভেরি হার্ডলি অনেকদিন পরে পরে মানে এক্সেপশনালি ঘটে, সেক্ষেত্রে এটা নিয়ে আসলে টেনশন করার কিছু নেই, কারণ এক্সেপশন ডাজন্ট মেক এক্সাম্পল। আর এরকম 2-4টা ঘটনা অনেক সময় ঘটতে পারে, কিন্তু আপনি যেটা বললেন যদি আপনার বাউন্ডারির বাইরে বারবার আপনাকে কাজ দেওয়া হয়, তাহলে এক্ষেত্রে আসলে আপনার বসের সাথে আপনার কেমিস্ট্রিটা কেমন সেটা অনেকটা নির্ভর করে। যদি বসের সাথে আপনি ওপেন কমিউনিকেশন করতে পারেন বা কমিউনিকেশন রাইটলি মনে করেন যে আপনি, তখন বসের কাছ থেকে আপনি খুব ভালোভাবে একটু জেনে নেবেন যে বস এই কাজটা তো আসলে কি আমার মানে আসলে কি এটা যেহেতু আমি বারবারই করছি তাই আমার সমস্যা নেই, খুব পজিটিভ কথা বলবো যে বস আমার সমস্যা নেই কাজটা করতে, আমি তো আই এম হ্যাপি, আমাকে আপনি কাজটা করতে দিয়েছেন, আমার অনেক শেখার সুযোগ তৈরি হয়েছে, আমি অনেক শিখতে পারছি, দ্যাট ইজ ফাইন, বাট আসলে এটা কি আমার মানে সবসময় কি আমাকেই করতে হবে? কারণ এই জন্য আমি জিজ্ঞেস করছি যে আমি আসলে মেন্টালি তাহলে এখন থেকে প্রিপেয়ার থাকবো যে এই কাজটা আমাকেই করতে হবে। সো বসের সাথে এরকম একটা ওপেন কমিউনিকেশন করে আপনি ক্লারিফাইড হয়ে নিতে পারেন যে আসলে আপনাকে এটা করতে হবে কিনা। এখন যদি ধরেন যে হ্যাঁ
আপনাকে এটা করতে হয়, তাহলে আপনাকে আর কিছু করার নেই, আপনাকে এটাকে ধরে নিতে হবে যে এটা ইজ পার্ট অফ ইউর জব। আর যদি আপনার না হয়, বসের সাথে যখন আপনি এরকম একটা সুন্দর ওপেন কমিউনিকেশন করবেন, তাহলে বস আপনাকে তো রিয়ালাইজ করবেন যে না আসলে ওকে তো এই কাজটা বারবার করতে দেওয়াটা ঠিক হচ্ছে না, এটা ইজ নট হিজ জব। তো আমার মনে হয় যে এর চেয়ে আপাতত আমার চিন্তায় বেটার আর কোনো অপশন আমার কাছে আসছে না। পল্লব, আমি কি আপনার প্রশ্নের উত্তর কিছুটা দিতে পেরেছি? জি স্যার, অবশ্যই স্যার। আমি আসলে স্যার এভাবেই ট্রাই করছি এখন স্টিল নাও, কিন্তু প্রবলেমটা হচ্ছে যে মানে আমি উনি আমাকে হয়তোবা ওনার রিলায়েবিলিটি থেকে উনি আমাকে অনেক বিশ্বস্ত মনে করেন বিধায় অনেক ধরনের কাজগুলোকে আমাকে ইনভলভ করাচ্ছেন। বাট এর কারণে হচ্ছে যে আমার যে অ্যাকচুয়ালি যে জব রেসপন্সিবিলিটিস গুলো আছে, আমি অন্য ডিপার্টমেন্টের কাজগুলোকে ফলো আপ করতে গিয়ে আমার নিজের কাজগুলোর আসলে এভাবে ইমপ্রুভমেন্ট হচ্ছে না। আবার আমাকে এই জন্য কোশ্চেন করা হয় আরকি। দ্যাটস হোয়াই আমি জিজ্ঞেস করেছিলাম যে আসলে আমি কোনভাবে কমিউনিকেশন করব? আচ্ছা, আপনি ভালো প্রশ্ন করেছেন। আর এই প্রবলেমটা অনেকেরই হয়। আমারও ক্ষেত্রে এরকম প্রবলেম হয়েছে যে আসলে ওই মৌলিক কাজগুলো আপনার সে ফর এক্সাম্পল আমার ইউনিভার্সিটির কথা যদি বলি, আমার মূল কাজ হচ্ছে টিচিং। কিন্তু টিচিং এর বাইরেও আমাকে এমন মানে কাজ স্টুডেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড বা কো-কারিকুলার অ্যাক্টিভিটিস এ আমাকে এমন করে এনগেজ করা হয়েছে বা করতে হয় যেটা আমার মূল টিচিং এ তার একটা ইমপ্যাক্ট পড়ে। আমার ঠিকমতো রিসার্চে সময় দিতে পারি না, আমি পড়াশোনায় সময় দিতে পারি না। আলটিমেটলি তার কিছুটা ইমপ্যাক্ট টিচিং এ পড়ে। কিন্তু আমার আবার ওই কাজটা করতে হয়। তো এক্ষেত্রে আমার সলিউশন হচ্ছে মানে আমার ওপিনিয়ন হচ্ছে আপনার বস যদি আপনাকে এডিশনাল কাজ দেয়, ফার্স্ট অফ অল টেক ইট পজিটিভলি যে আপনার লার্নিং একটা অপরচুনিটি। বাট আপনাকে আপনার মূল কাজ যেটা সবসময় প্রাইমারি কাজকে আগে প্রায়োরিটি দিবেন। আপনি বসের কাজও করবেন, দ্যাট ইজ ট্রু, কিন্তু আপনি ওইটা করতে যেয়ে তো আপনার মূল কাজ হ্যাম্পার না হয় সেটা আপনাকে একটু খেয়াল রাখতে হবে। কজ মাথায় রাখতে হবে এট দ্য এন্ড অফিসিয়ালি ইউ উইল বি রেসপন্সিবল ফর ইউর অ্যাসাইন টাস্ক, যেটা আপনার মূল কাজ। আপনাকে যেহেতু এটা রিটেন একটা এগ্রিমেন্টের সাথে আপনি আছেন, দ্যাট মিনস অ্যাপয়েন্টমেন্টে যেটা আপনাকে সুনির্দিষ্ট করে দেয়া আছে আপনার মূল কাজ। সে ফর এক্সাম্পল আপনি রিক্রুটমেন্টের জন্য প্রাইমারি রেসপন্সিবল। সো আপনি আগে এইটাতে ফোকাস করবেন। হ্যাঁ, বসকে আপনি বুঝতে দেওয়া দরকার নেই যে আপনি এটাতে ফোকাস করছেন। কিন্তু এই কাজটাকে ঠিক রেখে তারপর বাকিগুলো আপনি করবেন। আদারওয়াইজ একটা পর্যায়ে যেটা হবে, আপনাকে আপনার ওই যে বস আপনাকে এডিশনাল কাজ দিয়েছে না, উনিই পরে বলবে হ্যাঁ তুমি তো তোমার মূল কাজটা করতে পারবা না। তুমি যে পারবা না এডিশনাল কাজ আমাকে বলতা, আমাকে তুমি মানে বলো নাই কেন যে এটা তোমার দ্বারা সম্ভব হচ্ছে না। তুমি এটা করতে যেয়ে মানে নফল ইবাদত করতে যেয়ে তুমি ফরজ নামাজ, যেমন শবে বরাতে আমরা সারা রাত নফল ইবাদত করি, সকালে ফজর নামাজ পড়তে পারি না বা ঘুমিয়ে থাকি। তাই না? তো নফল ইবাদত কিন্তু আর কোনো কাজে আসবে না ফরজটা যদি নষ্ট হয়। তো সেই জন্য মাই সাজেশন ইজ আপনি এডিশনাল কাজ করলেও আপনার মূল কাজটা ঠিক রেখে করুন। ওকে স্যার। ওকে। সো ক্লারিটি তাহলে বিষয়টা কি? ক্লারিটিটা হচ্ছে আমরা যখন কারোর সাথে কোনো কমিউনিকেশন করব অস্পষ্টতা রাখবো না। সেটা আমার রোল, আমার ডিউটিস রেসপন্সিবিলিটিস সাথে হোক, আমি কারোর সাথে কোনো মেসেজ দেই, আমি কাউকে কিছু বলতে চাই। আপনার সাথে যখন কেউ কোনো অস্পষ্ট ভাষা ইউজ করবে, আপনার বন্ধু যদি আপনাকে বলে যে দোস্ত তোর এই আমাকে ৫,০০০ টাকা দে, আমি তোমাকে খুব দ্রুত ফেরত দিয়ে দিব। তাকে জিজ্ঞেস করে এই দ্রুতর সংজ্ঞা বল। দ্রুত মানে কবে? কোন তারিখে? সেটা বল। সো এভাবে ধরতে হবে। সো এটা হচ্ছে ক্লারিটি, যেটা নিয়ে আমরা এতক্ষণ কথা বললাম। আপনার স্লাইডগুলো আমি দিয়ে দিব। প্রতিটা স্লাইডে একটা দুটো উদাহরণ দেয়া আছে। ওকে, একটা মজার ঘটনা। একটু পড়ি আমরা এটা, হ্যাঁ? এই সেন্টেন্সটাতে কোনো সমস্যা কি আপনার চোখে পড়ছে? জি স্যার, আছে, একটা কমার পার্থক্য আছে। জি স্যার। ওকে, কমাটা কোথায় হওয়া উচিত ছিল? ওই স্যার না নায়ের পড়েছেন, নায়ের পরে। এই ভদ্রলোক ব্রিজের মাথায় একটা লিখে দেখলো, সেখানে এরকম করে লিখে দিয়েছে এই রাস্তা দিয়ে যাবেন, কমা না গেলে খবর আছে। এখন ভদ্রলোক তো ভয় পেয়ে গেছে, আরে এই রাস্তা দিয়ে তো তাহলে যেতে হবে, না গেলে খবর আছে মানে আমি যদি এখন ব্যাক করি রাস্তা দিয়ে না যাই তাহলে নিশ্চয়ই আমার কোনো বিপদ হবে। এখন সামনের দিকে উনি গেলেন, গিয়ে ছবি তো দেখতেই পাচ্ছেন যে কি ঘটনা ঘটলো। দেখুন, সিম্পল একটা ভুল, তাই না? কমা, যেটাকে আমরা ইংরেজিতে বলি পাংচুয়েশন, যে রং পাংচুয়েশনে মানে কমাটা যেখানে দেওয়ার কথা
সেখানে না দিয়ে একটা বর্ণ আগে দিয়েছে, সেই জন্য কিন্তু পুরো মিনিংটাই চেঞ্জ হয়ে গেল, উল্টে গেল, তাই না? সো এটাকে বলা হয় কারেক্টনেস। আমরা যখন কিছু লিখবো আমাদেরকে, আমরা প্রায়শই ভুলটা করি যে আমরা বানান ভুল করি, পাংচুয়েশনে ভুল করি, বাংলা হোক কিংবা ইংরেজি হোক, খুব খেয়াল রাখতে হবে। সো বাংলায় যখন আমরা ইভেন কথা যখন বলবো তখন যেন যে রাইট টোন ব্যবহার করা, রাইট ফেসিয়াল এক্সপ্রেশন ব্যবহার করা, রাইট আই কন্টাক্ট ব্যবহার করা, এটাও কারেক্টনেস। কারেক্টনেস মানে শুধু গ্রামার বা বানান ভুল না, তাই না? যখন আমি আপনার ওরাল মানে ফেস টু ফেস কমিউনিকেশন করব তখন এই যে রাইট টোন ব্যবহার করা, রাইট মানে এক্সপ্রেশন, ফেসিয়াল এক্সপ্রেশন ব্যবহার করা, দিজ আর অল পার্ট অফ ইউর কারেক্টনেস। সেন্টেন্সটা আমরা একটু পড়ি তো, এই প্রথম দুইটা লাইন, কার চোখে কোনো ভুল ধরা পড়ছে কিনা। ওকে, প্রথম দুই লাইন পড়ার পর একটু বলেন যে কয়টা ভুল, কোনো ভুল আছে কিনা, ভুল থাকলে কয়টা ভুল আছে। স্যার বানানে ভুল আছে, অ্যাটাচিং বানানে ভুল আছে। ও আপনি আছেন? কনভারসেশন বানানে ভুল, স্যার আপনি দুই দিকে কন অসুবিধা না স্যার। আচ্ছা, থ্যাংক ইউ, আপনি দুই ক্লাসে আছেন। ওকে, কয়টা বানান ভুল আছে? সো ফার স্যার দুইটা স্পেলিং ডেডলাইন মিস্টেক বানান আছে। ভুল আছে স্যার। হ্যাঁ হ্যাঁ, কনভারসেশনের জায়গায় কনজারভেশন হয়ে গেছে। ওকে, তারপর অ্যাটাচিং বানান ভুল। টোটাল কয়টা? একটা হচ্ছে যে কনজারভেশন হয়ে গেছে, তাই এটা হবে কনভারসেশন। স্যার উইক বানানটা ভুল আছে। এই যে উইক, তার মানে দেখেন এক একজনের কাছে এক একটা ধরা পড়ছে। সো এখানে চারটা বানান ভুল আছে। একটা হচ্ছে কনজারভেশন মানে সেটা কনভারসেশন, অ্যাটাচিং বানানটা ভুল, উইক বানানটা ভুল, এটা উইক হয়ে গেছে, এটা দুর্বল। ওকে, তার মানে এই যে কম্পিউটার কিন্তু উইকটাকে আপনার ভুল ধরবে না, কজ হলো দিস ইজ অলসো রাইট ওয়ার্ড বাট দ্য মিনিং ইজ ডিফারেন্ট। এই উইক মানে হচ্ছে দুর্বল। আর আপনি যে সপ্তাহ বোঝাতে যাচ্ছেন এটা WEEK। ডেডলাইন বানানটা কি ভুল আছে? মাঝখানে স্যার হাইফেন হবে স্যার আমার যতদূর ডেডলাইন হয় মনে মনে পড়ে। হয়, ডেডলাইন হয় না, ডেডলাইন মনে হয় না স্যার, মানে একসাথে হয় না স্যার। না, এটা ডেডলাইন right, ঠিক আছে স্যার, ঠিক আছে, এটা ডেডলাইন আমরা ঠিক আছে এইভাবে এটা। লিখি, ডেডলাইন ইজ ওকে। ওকে, সো এখানে তিনটা বানান আমরা মোটা দাগে ভুল পেলাম। এরকম প্রায়শই আপনি একটা জিনিস আপনাদের কন্ট্যাক্ট নাম্বার লিখতে চাই, কন্ট্রাক্ট নাম্বার লিখে ফেলি আমরা। আমি প্রায় এই ভুলটা দেখি, মানে স্পেশালি সিভিতে, ফ্রেশারদের সিভিতে এই ভুলটা আমি প্রায় দেখি যে কন্ট্রাক্ট নাম্বার। কারণ কম্পিউটারে যখন টাইপ করে ওই কন্ট্রাক্ট শব্দটাও তো রাইটলি সে ধরে, কজ হলো দ্যাট ইজ আ রাইট ওয়ার্ড। এই জন্য আপনি যখন কোনো কিছু লিখবেন, লিখার পরে কয়েকবার একটু চোখ বুলাবেন। ইভেন কম্পিউটার যদি কোনো রেড মার্ক নাও দেখে আপনি চোখ বুলাবেন, পড়বেন। মনে রাখবেন ইউর রাইটিং রিপ্রেজেন্টস নট অনলি ইউ অ্যাজ ওয়েল এজ ইউর কোম্পানি। সো এই জন্য আপনি একটা ভুল কথা যদি বলেন এটা ভুলে যাবে মানুষ, বাট ওয়েন ইউ রাইট সামথিং এটা কিন্তু থেকে যাবে। সো দ্যাটস ওয়াই স্পেশালি রিটেন কমিউনিকেশন রিভাইজ রিপিটেডলি। ওকে, সো কারেক্টনেস একটা ইম্পর্টেন্ট ব্যাপার। দেন আরেকটা বিষয়, একজনের কথা যদি বলি, সুমা নামে একজন কিছুদিন আগে অফিসে মিটিং ডেকেছে। সে অ্যাডমিনে আছে, অফিসের সব ডিপার্টমেন্টের হেডদেরকে নিয়ে একটা মিটিং হবে। সে সবাইকে মেল দিয়েছে। এই মেইলটা দেওয়ার পরে মানে নোটিশটা দেওয়ার পর থেকে তার কাছে শুধু মেইল আসছে, ফোন আসছে। তার মানে একটা মিটিং ডাকতে যেয়ে এখন তাকে অনেকগুলো ফোনের অ্যান্সার করতে হচ্ছে, অনেক মেইলের রিপ্লাই করতে হচ্ছে। এখন এই ঘটনাটা কখন ঘটতে পারে? এই যে সমাজে কুপকাত হলো, মিটিংটা ডেকে মানে মিটিং এর নোটিশটা দিয়ে, কেন হতে পারে এটা বলতো? যখন স্যার ওখানে কোনো
স্পেসিফিক ডেট দেওয়া, হয়তো বা কোনো ডেট দেওয়া নেই, বা সে যে মিটিংটা কল করছে সেটা অ্যাপ্রোপ্রিয়েট হয়নি, কোনো একটা কিছু মিসিং আছে। ওকে, গুড। স্যার মিটিং এর নোটিশটা যখন দেওয়া হয় ওই সময় যদি আপনার মিটিং এর পারপাস, তারপর হচ্ছে ভেন্যু কোথায় হচ্ছে, এক্সাক্ট টাইমটা, পার্টিসিপেন্টস কারা থাকছে, সব জিনিসগুলো যদি গুছিয়ে দেওয়া থাকে তাহলে আর মানে এত ফোনের বা এত ইসের প্রয়োজন হয়তো হতো না। ওকে, এক্স্যাক্টলি, থ্যাংক ইউ ভেরি মাচ। তার মানে সে হয়তো নোটিশটা পাঠিয়ে দিয়েছে যে উইল হ্যাভ আ মিটিং টুমরো এট 2:30 PM, সে ফর এক্সাম্পল all the respected heads of the departments are requested to join the meeting in time. এটা মেল করে দিতে হবে। এখন আরেকটার সময় মিটিং কোথায় হবে, কি বিষয় নিয়ে আলোচনা হবে, তাই না? কারো কাছে কাউকে কোনো রিপোর্ট নিয়ে আসতে হবে কিনা, কি প্রিপারেশন নিতে হবে, এইসব বিষয় যদি মিটিং এর নোটিশে না থাকে তাহলে কিন্তু এই বারবার তার কাছে ফোন আসবে, এই মিটিং কি নিয়ে, হ্যাঁ মিটিং এ কি কি লাগবে, এরকম 10টা ডিপার্টমেন্টের হেড যদি তাকে 10 বার মেল দেয় তো বারবার তাকে মেল অ্যাটেন্ড করতে হবে, ফোন অ্যাটেন্ড করতে হবে। সিম্পলি একটা নোটিশের জন্য যেটা হয়তো 10 মিনিট একটা কাজ, তাকে এক্সট্রা সময় ব্যয় করতে হচ্ছে, এনার্জি ব্যয় করতে হচ্ছে এবং 10 জনকে বিরক্ত করা হচ্ছে। তো এই জন্য এটাকে বলা হয় কমপ্লিটনেস। When you send any message to anyone, try to make it complete. যেটাতে WH কোশ্চেনের অ্যান্সার গুলো খুঁজতে হবে। Who, what, when, how long, just a minute. So এই কোশ্চেনের অ্যান্সার গুলো আমাদেরকে খুঁজে নিতে হবে to make it complete. So বিষয়টা বুঝা গেছে কেন ওই নোটিশ দিয়ে কুকুকাত, কারণ হচ্ছে সে এটাতে কমপ্লিট মেসেজ দেয়নি। তো এখানে একটা উদাহরণ দিয়েছি। এবার আরেক ভদ্রলোক রহিম সাহেব, তো উনি যখনই তাকে কেউ প্রশ্ন করে, মানে তার কথার প্যারায় যেটা বললাম আমি, যে কলিগের সবার মাথা ঘুরে যায়। তো এরকম আপনাদের অভিজ্ঞতা আছে কারো? আপনি প্রশ্ন করেছেন যে রহিম ভাই ওই ফাইলটা একটু দেন তো, ওই ফাইলটা কি আপনার কাছে রেডি আছে? প্রশ্ন করলেন মাত্র একটা, উত্তর হবে হ্যাঁ বা না। এই হ্যাঁ বা না উত্তরটা সে এমন পেঁচিয়ে শুরু করে বলা, ভাই রিপোর্ট তৈরি করা তো অনেক কাজ, রিপোর্টটা জানেন এই গত মাসে রিপোর্টটা করলাম, এইটা সেটা, মানে একদম হিস্ট্রি বলা শুরু করলো। শেষে আসলে আপনি উত্তর, মানে সে আসলে কি বলতে চাচ্ছে, হ্যাঁ না না, এইটা আপনি উত্তরটাই খুঁজে পাচ্ছেন না তার কথার মাঝখানে। 1 মিনিটের একটা উত্তর বা 30 সেকেন্ডের উত্তর সে 5 মিনিট আপনাকে পেঁচাই। এরকম কলিগ পাওয়ার সৌভাগ্য কারো হয়েছে? আচ্ছা স্যার, আমার কোম্পানিতে একজন আছেন। ওকে, তো অনেকের এরকম আছে, সহজ কথা বলেন, একটা সহজ কথা যায় না বলা সহজে, এরকমই যে তারা একটা সহজ কথা স্পেসিফিক আপনি যেটা জানতে চাচ্ছেন বা যেটা তিনি বোঝাতে যাচ্ছেন ওইটা হয়তো একটা সেন্টেন্সেই হয়ে যায়, কিন্তু তিনি এটাকে বলতে যেয়ে এমন সায় নজরুল, এমন ঘটনার অবতারণা করেন, হিস্ট্রি টেনে আনেন, আসলে যেটা আননেসেসারি। এত কথা বলতে যে মূল কথাটা অনেক সময় হারিয়ে যায়। এই জন্য এইটাকে বলা হয়, আমরা যখন কারোর সাথে কোনো কথা বলবো এটাকে একটু সংক্ষিপ্ত করতে হবে, কনসাইজ করতে হবে। এখন সংক্ষিপ্ত করতে গিয়ে কিন্তু আবার ইনকমপ্লিট রাখলে হবে। আপনি নোটিশ দিয়েছেন টুমরো অথবা উইল হ্যাভ আ মিটিং এট 2:30 PM, এটা কিন্তু কনসাইজ হয়েছে, সংক্ষিপ্ত হয়েছে, কিন্তু আবার কমপ্লিট হয়নি। তার মানে বিষয়টা হচ্ছে কমপ্লিট করে যত বেশি কনসাইজ করা যায়, কমপ্লিট করতে হবে কিন্তু কনসাইজও রাখতে হবে। কথাটা বুঝা গেছে? সো আমাকে ওই রহিম সাহেবের মতো কথার প্যারা দিলে হবে না। আননেসেসারি কথা বলে আমার কলিগদের সময় নষ্ট করা যাবে না। আমাকে যেটা জানতে চাওয়া হয়েছে আমি স্পেসিফিক সেটা বলবো। এটাকে বলা হয় সংক্ষিপ্তকরণ। এবার খুব গুরুত্বপূর্ণ একটা কথা, ইউ পয়েন্ট অফ ভিউ, এই শব্দটার সাথে আমাদের পরিচয় আছে? না স্যার।
ইউ পয়েন্ট অফ ভিউ। আচ্ছা, পয়েন্ট অফ ভিউ মানে কি? দৃষ্টিকোণ, আপনার দৃষ্টিকোণ থেকে কি মনে হয় এরকম একটা দৃষ্টিকোণ বা দৃষ্টি ভঙ্গি। আপনার দৃষ্টি মানে যেমন অ্যাকর্ডিং কি মনে টু হয়? মাই, ওকে রাইট, যেমন অ্যাকর্ডিং টু মাই পয়েন্ট অফ ভিউ বলি না আমরা, যে আমার মতে বা আমার দৃষ্টিকোণ থেকে, এটাকে বলা হয় মাই পয়েন্ট অফ ভিউ। তো একটা টার্ম হচ্ছে ইউ পয়েন্ট অফ ভিউ। ইউ পয়েন্ট অফ ভিউ মানেটা হচ্ছে যে আমাদেরকে সবসময় মানে অন্যের দৃষ্টিভঙ্গি থেকে নিজেকে চিন্তা করতে হবে। যেটা আমি শুরুতে বলছিলাম, আপনি যখন সেন্ডার, যেহেতু মেসেজটাকে কমিউনিকেট করার, ইফেক্টিভলি কমিউনিকেট করার প্রাইমারি রেসপন্সিবিলিটি হচ্ছে সেন্ডারের, তাই সেন্ডারকে ওই রিসিভারের জায়গায় নিজেকে চিন্তা করতে হবে। উদাহরণস্বরূপ আমি যদি বলি, আপনি আপনি অফিসের একটা সাপোর্ট স্টাফকে কিছু একটা আচ্ছা আমাদের আরো একটু বলি, যেহেতু এই বিষয়টা আলোচনা হয়েছে, আমাদের কে যেন বলছেন টেকনিক্যাল বিষয়। আপনি একজন নন টেকনিক্যাল পার্সনকে যদি টেকনিক্যাল বিষয় বোঝাতে চান, তাহলে কিন্তু তাকে নন টেকনিক্যাল ভাষায় বোঝাতে হবে। টেকনিক্যাল শব্দ বেশি ব্যবহার করলে কিন্তু নন টেকনিক্যাল পার্সন সেটা বুঝবে না, তাই না? তো এই যে আপনি বিং এ টেকনিক্যাল পার্সন, যখন টেকনোলজি বুঝাচ্ছেন একজন নন টেক পার্সনকে, তার মতো করে কিন্তু বুঝাচ্ছেন না। তার মানে ইউ আর কনসিডারিং হিজ পার্সপেক্টিভ, ইউ আর কনসিডারিং হিজ পার্সপেক্টিভ। এটাকে বলা হয় ইউ অ্যাটিটিউড অর ইউ পয়েন্ট অফ ভিউ। ইউ অ্যাটিটিউড অর ইউ পয়েন্ট অফ ভিউ। বুঝাতে পেরেছি? স্যার আরেকবার একটু বলুন। শিওর। ইউ পয়েন্ট অফ ভিউ মানে হচ্ছে, পল্লব ধরুন আপনি আপনার অফিসের একজন সাপোর্ট স্টাফ, মানে আমরা যাদেরকে পিয়ন বলি, পিয়নকে আপনি একটা কাজ করতে বলছেন, একটা ফাইল বের করতে হবে। ওকে, এখন আপনি ধরেন নিজেরা কলিগদের সাথে ইংরেজিতে কথা বলেন ফর এক্সাম্পল। এখন তাকে যদি আপনি বলেন, হ্যাঁ রহিম বা ঝন্টু, give me the file of that month, find it from that shelf, এখন সে হয়তো ইংরেজি বুঝে না, তাহলে আপনার এই মেসেজটা সে কি কনভে করতে পারবে? না স্যার। আপনি ইংরেজি পারেন, এখন আপনি যদি তার সাথে ইংরেজি বলেন, তার মানে শুধু আপনি আপনার পয়েন্ট অফ ভিউ থেকে চিন্তা করলেন। ইউ আর নট কনসিডারিং হিজ পার্সপেক্টিভ, যে ওয়েদার হি উইল বি এবল টু আন্ডারস্ট্যান্ড অর নট। তারপরে এটা হলো আই অ্যাটিটিউড হয়ে গেল, মানে আমি আমার দৃষ্টিভঙ্গি থেকে শুধু ভাবলাম। বাট আমি যদি এইভাবে চিন্তা করি, হি ইজ মাই সাপোর্ট স্টাফ, হি ইজ নট মাচ এডুকেটেড, সো আই হ্যাভ টু ইউজ সাচ ল্যাঙ্গুয়েজ দ্যাট উইল বি ইজিয়ার ফর হিম টু আন্ডারস্ট্যান্ড। তো আমাকে এমন সহজ ভাষা ব্যবহার করতে হবে যেটা তার জন্য সহজে সে সহজে বুঝতে পারে। তো এই যে তার পার্সপেক্টিভটা আপনি চিন্তা করে ভাষা নির্বাচন করছেন, তার পার্সপেক্টিভ চিন্তা করে কমিউনিকেশনের মিডিয়াম নির্ধারণ করছেন, এটাকে বলা হয় ইউ অ্যাটিটিউড অর ইউ পয়েন্ট অফ ভিউ। এটাকে আমরা বলি ইমপ্যাথি বলি। আমরা একটা ক্লাসে আলোচনা করব ইমপ্যাথি। আমি বুঝাতে পেরেছি কথাটা এবার? বললো জি স্যার, আমি ক্লিয়ার স্যার। আর কারো কোনো প্রশ্ন আছে ইউ অ্যাটিটিউড নিয়ে? এটা কি পড়তেছে যে পরিস্থিতি বিবেচনা করে স্যার? এটা কি পড়ছে পরিস্থিতির উপর ভিত্তি করে? পরিস্থিতি হবে, ওই পার্সনটাও হবে, মানে দ্যাট মিন্স যার সাথে আপনি কমিউনিকেশন করছেন তার অবস্থান বিবেচনা করে কমিউনিকেশন করা। এখন ক্লাসের 3 বাচ্চাকে যদি কিছু একটা বোঝাতে চান, তাকে তো একভাবে বোঝাতে হবে, আবার একজন পিএইচডি হোল্ডারকে যদি কিছু বোঝাতে চান অন্যরকম ভাষা ব্যবহার করতে হবে, তাই না? দুজনের জন্য কি একই ল্যাঙ্গুয়েজ চলবে? না। একই জিনিস আপনি যখন ক্লাসের 3 বাচ্চাকে বোঝাবেন, তাকে একভাবে বোঝাতে হবে, একজন স্কলারকে যদি বোঝাতে চান তাকে আরেকভাবে বোঝাতে হবে। এই যে একই মেসেজ এক একজনকে যে একইভাবে বোঝাচ্ছেন, দ্যাট ইজ কল্ড ইউ অ্যাটিটিউড অর ইউ পয়েন্ট অফ ভিউ। তার মানে সেন্ডারকে বিবেচনা করে আপনি কমিউনিকেশন করছেন, এটাকে বলা হয় ইউ পয়েন্ট অফ ভিউ। তো সেটা হতে পারে পার্সপেক্টিভ, মানে কোন পার্সপেক্টিভে তিনি আছেন, কোন সিচুয়েশনে তিনি আছেন সেটাও বিবেচনা করা। যেমন উদাহরণস্বরূপ বলছিলাম যে আপনার বস খুব রেগে আছে এই মুহূর্তে, আপনি জানেন,
এই মুহূর্তে যদি কোনো কিছু তাকে কোনো ফাইল তার কাছে নিয়ে যান, তাহলে সে এটা অ্যাকসেপ্ট করবে না। সো এই যে মানে তাকে আপনি ভাবছেন, তার পার্সপেক্টিভটা চিন্তা করছেন, এটা হচ্ছে ইউ অ্যাটিটিউড বা ইউ পার্সপেক্টিভ। এই জন্য কমিউনিকেশন যখন করবেন ইউ পার্সপেক্টিভটা চিন্তা করতে হবে। আমরা একটা সেলিম সাহেবের একটা উদাহরণ আমি দিয়েছি, আমরা একটু পড়ি তো সেলিম সাহেবের উদাহরণটা। সেখানে আপনিটা 2 বার হয়ে গেছে। তবে সেলিম সাহেব ভদ্রলোক খুব মন খারাপ করে বসে আছে। মন খারাপ কেন? তার মানে বস তাকে এইমাত্র একটু ঝাড়ি দিয়েছে কোনো একটা ভুল করার জন্য। এখন আপনি তাকে খুব হাসি মাখে এমন বলে যে সেলিম ভাই কোনো সমস্যা, চলেন আজকে আপনাকে আমি একটা ট্রিট দিই। এখন ঠিক এই মুহূর্তে তিনি খুব রেগে গেলেন যে হ্যাঁ, আপনি কাটা ঘায়ে নুনের ছিটা দিচ্ছেন, আপনি খুব মজা পাচ্ছেন আমার এই কষ্ট দেখে, আপনি আমার সাথে মজা করতেছেন। হতে পারে না এরকম? সো এখন এই যে সেলিম সাহেবের মন খারাপ, তাকে আসলে এই মুহূর্তে আপনি কি ট্রিটের অফার দিবেন কি দিবেন না, এটা কিন্তু একটু ভাবতে হবে আপনাকে। সেলিম সাহেব বিষয়টা কিভাবে নিতে পারে। তো এই যে সেলিম সাহেবের এই সিচুয়েশনটা ভেবে সেলিম সাহেবের পার্সপেক্টিভটা চিন্তা করে যে তার সাথে কমিউনিকেশন করেন, তাহলে সেটাকে বলা হবে ইউ পয়েন্ট অফ ভিউ বা কনসিডারেশন। তার মানে আপনি যখন কমিউনিকেশন করবেন কারোর সাথে, আপনার রিসিভারকে কনসিডার করে কমিউনিকেট করতে হবে। রিসিভারকে কনসিডার করতে হবে আপনাকে, সেটাকে বলা হয় আপনার কনসিডারেশন। লাস্ট ওয়ান এন্ড ভেরি ইজি, আমরা আসলে কার্টেসির কথা বলছি। আমরা অন্যের দ্বারা কি কিভাবে অসম্মানিত হতে পারি? স্যার কথার দ্বারা, অ্যাটিটিউড দ্বারা। কথার দ্বারা, অ্যাটিটিউড দ্বারা, অনেক ভাবে, তাই না? খুব সহজ। দেখেন, অনেক সময় অসংযত দৃষ্টি সংযোগ দিয়ে আমরা অসম্মানিত বোধ করতে পারি না, যে আপনার সাথে খুব রাগান্বিত ভাব নিয়ে কথা বলছে একজন। স্পেশালি আর অন্যভাবে যদি বলি যে মানে অনেক মেল কলিগ ফিমেল কলিগদের সাথে বাজে বাজে আই কন্টাক্ট দিয়ে যদি দেখেন, ওই ফিমেল কলিগটা এটা তো একটা অসম্মান বোধ করতে পারে। তার মানে আই কন্টাক্টের মাধ্যমে আমি একজন মানুষকে অসম্মান করতে পারি, আমি নিজে অসম্মানিত বোধ করতে পারি। আমি অসম্মানিত হতে পারি অনুপযুক্ত শব্দ প্রয়োগ করার মাধ্যমে, যে আমাকে একজনে বলছে ইগনোর। হ্যাঁ, সেটা আরেকটা প্রসঙ্গ। বলছে যে আপনি তো মিথ্যুক। এখন হুট করে আমাকে মিথ্যুক বললো, এই শব্দটা হয়তো এই ক্ষেত্রে প্রযোজ্য না, তাই না? সো অনেক সময় ওই যে শুড, আমি বলছিলাম যে আপনি আপনার বসকে বলছেন যে ইউ শুড, শুড শব্দটা এখানকে প্রযোজ্য শব্দ না, উপযুক্ত শব্দ না। এরকম অনুপযুক্ত শব্দ ব্যবহারের মাধ্যমে আমরা অসম্মানিত হতে পারি। অনুপযুক্ত কণ্ঠস্বর, যেমন আজকে আমার একজন বললেন পরিচিত যে উবারে ইদানিং খুব প্রবলেম হচ্ছে, যেন ওই বিকাশের পেমেন্ট করার মাধ্যমে উবারের ড্রাইভাররা খুব বিরক্ত হন। মানে আপনাদের হয়তো এই অভিজ্ঞতা হয়েছে অনেকের, যে ওই আপনি যখনই বিকাশে পেমেন্ট করবেন, ড্রাইভাররা এটা খুব মানে বিরক্তি ভাব নেয়, অনেক সময় তারা ড্রাইভারের মানে প্যাসেঞ্জারের সাথে খুব মিসবিহেভ করে। তো আমাকে যিনি বলছিলেন, তিনি বললেন তার ড্রাইভার সকালবেলা হুট করে তাকে বলছে যে আপনাদের কি মাথায় কিছু নাই, যে এত সকালবেলা আপনারা বিকাশে পেমেন্ট করেন? এই যে দেখেন, একজন ড্রাইভার মানে প্যাসেঞ্জারের সাথে, মানে কাস্টমারের সাথে, আমি ড্রাইভার বলছি না, সেলার কাস্টমারের সাথে কি বিহেভটা করছে, যে অনুপযুক্ত শব্দ এবং তার কণ্ঠটা। হ্যাঁ, আপনারা সকালবেলা কি কোনো মাথায় আপনার কিছু নাই? সো এই কণ্ঠ এবং শব্দ দুইটাই অনুপযুক্ত ছিল এখানে, তাকে কিন্তু অসম্মানিত করবে। আবার আচরণ তো বটেই, আপনারা বললেন। তার মানে এইগুলো হচ্ছে কমন কিছু জিনিস। মানে আমরা অনেক সময় ভাবি কি যে এই স্পেশালি শুধু আচরণকেই চিন্তা করি, যে শুধুমাত্র মনে হয় আচরণ দিয়ে আমরা মিসবিহেভ করি কারোর সাথে, বা আমার আচরণেই বোধহয় কেউ অসম্মানিত হতে পারে। না, আমার
দৃষ্টিভঙ্গির কারণে মানে আমার আই কন্টাক্টের কারণে কি অসম্মানিত হতে পারেন? আমার অনুপযুক্ত শব্দ প্রয়োগ বা আমার কণ্ঠ যদি অনুপযুক্ত হয় সেটা দিয়েও একজন মানুষ অসম্মানিত হতে পারে। এটা বলার উদ্দেশ্য হচ্ছে এই বিষয়গুলো আমাদের যাতে মাথায় থাকে। একটা কথা আছে না যে ভদ্র হইতে পয়সা লাগে না? সো আমরা যখন কারোর সাথে কমিউনিকেট করব সেটা রিটেন কমিউনিকেশন হোক কিংবা আপনার ওরাল কমিউনিকেশন হোক, এই কার্টিসিটা আমাদেরকে রাখতে হবে, ভদ্রতাটা আমাকে বজায় রাখতে হবে। সো আপনার আই কন্টাক্ট, আপনার ফেসিয়াল এক্সপ্রেশন, আপনার দাঁড়ানোর ভঙ্গি, বসার ভঙ্গি, ইভেন হ্যান্ডশেক করার ভঙ্গি, সেটা অনেক কিছুই আপনার এই কার্টিসি মেনটেন করতে হবে সব ক্ষেত্রে। সো আমরা প্রায় শেষ পর্যায়ে চলে আসছি। সেক্ষেত্রে আমরা একটু মনে করে দিই যে প্রিন্সিপাল গুলো আলোচনা করলাম সংক্ষেপে, এটাকে বলা হয় 6 C's অফ কমিউনিকেশন। একটা হচ্ছে ক্লিয়ার, দ্যাট মিনস ক্লারিটি থাকতে হবে। আপনি অস্পষ্ট বা মানে অসম্পূর্ণ কোনো কিছু রাখা যাবে না। কারেক্টনেস থাকতে হবে, আপনাকে কমপ্লিটনেস থাকতে হবে, কনসাইজ অর্থাৎ সংক্ষিপ্ত করতে হবে, প্রয়োজনীয় মানে অপ্রয়োজনীয় জিনিস বাদ দিতে হবে, কনসিডারেশন দ্যাট মিনস আপনি যার সাথে কমিউনিকেট করছেন তার পার্সপেক্টিভটা ভাবতে হবে, এন্ড কার্টেসিয়াস হতে হবে, কার্টেসি থাকতে হবে। সো এই বিষয়গুলো যদি থাকে তাহলে আমাদের আপনার কমিউনিকেশন ইফেক্টিভ হবে। তো আমি মানে শেষ করব না, বাট আপনাদেরকে একটু ছোট্ট কাজ দিব। তার আগে আমি একটু সামারি টেনে নিই। আমরা যে বিষয়টা আলোচনা করলাম আজকে, প্রথমত যে আমরা জানার চেষ্টা করেছি ইফেক্টিভ কমিউনিকেশন বলতে আসলে কি বোঝায়। আমরা বলেছি যে ইফেক্টিভ কমিউনিকেশন হচ্ছে সেই কমিউনিকেশন যেটা হচ্ছে আমি মানে সেন্ডার যা বোঝাতে চান রিসিভার ঠিক একই জিনিস বুঝে। এটা যদি হয় তাহলে সেটাকে বলা হবে ইফেক্টিভ কমিউনিকেশন। আমি বলেছি একটা লাইট হাউসের কথা, যে কমিউনিকেশন করার ক্ষেত্রে একটা বিষয় সবসময় আমাকে মাথায় রাখতে হবে যে আমি যেভাবে একটা জিনিস ভাবছি আমার কলিগ বা আমার সেন্ডার রিসিভার একই জিনিস একই রকম ভাবে ভাববে না। পৃথিবীতে দুজন মানুষ একই রকম করে ভাবে না, এটা আমাকে সবসময় মাথায় রাখতে হবে। তারপরে আমি বলেছি কমিউনিকেশনকে যদি ইফেক্টিভ করতে হয় আমাকে কিছু প্রিন্সিপাল মেনে চলতে হবে। কি কি প্রিন্সিপাল? 6টা সি এর কথা আমি বলেছি। ক্লারিটি, আমাকে থাকতে হবে কনসাইজনেস, আমাকে কার্টেসি থাকতে হবে, আমার কি কি থাকতে হবে, কারেক্টনেস থাকতে হবে, আর 4টা বললাম আমি। ক্লারিটি মানে ক্লিয়ার, কারেক্ট, তারপর কমপ্লিট, কনসাইজ, কার্টেসি, আর একটা কনসিডারেশন। এই 6টা সি আমার মেনটেন করতে। আপনি খেয়াল করে দেখবেন যে আমাদের পার্সোনাল লাইফ, ফ্যামিলি লাইফ, প্রফেশনাল লাইফ, কলিগদের সাথে যত ভুল বোঝাবুঝি হয় বেশিরভাগ ক্ষেত্রেই এই কনসিডারেশনের ঘাটতির কারণে হয়। একটু যদি আপনি চিন্তা করেন, নিজে একটু মানে গবেষণা করেন যে আপনার একটা হিস্ট্রি যদি নেন যে গত সর্বশেষ 5টা বা 2টা ভুল বোঝাবুঝির উদাহরণ যদি আপনি টানেন, দেখবেন যে বেশিরভাগ ক্ষেত্রে ভুল বোঝাবুঝি হয়েছে ল্যাক অফ কনসিডারেশন। দ্যাট মিনস হলো যে আপনি একটা বুঝাতে চাচ্ছেন, উনি আসলে বুঝেছেন আরেকটা। সো কেন তিনি আরেকটা বুঝেছেন? যে আসলে আপনি যখন কমিউনিকেশন করেছেন তার পার্সপেক্টিভটা রাইটলি হয়তো মানে আপনি ভাবতে পারেননি বা আমরা হয়তো ভাবতে পারিনি। এখন বলবেন যে স্যার সবসময় খেলে আমারই দায়িত্ব, আমি শুধু কনসিডারেশন করবো, দ্যাট মিনস আমি শুধু তার কথাই ভাববো, যিনি রিসিভার তিনি কি আমার কথাটা চিন্তা করবেন না যে সেন্ডার কোন মুহূর্তে কিভাবে কথাটা বলতে পারেন। এখন ওই যে শুরুতে একটা কথা বলেছিলাম যে বন্দুক ছেড়ে দিলে যেমন মানে গুলি ছেড়ে দিলে সেটা যেন আপনি ফিরিয়ে আনতে পারেন না, ঠিক তেমনি আপনি যখন কোনো কথা বলবেন, কোনো কথা লিখবেন, আপনার রিসিভার সেটাকে কিভাবে অ্যাকসেপ্ট করবে তার উপর আপনার কোনো কন্ট্রোল নেই। তো যেহেতু এই কন্ট্রোলটা আপনার কাছে নেই, আপনার কাছে যে কন্ট্রোল আছে সেটা হচ্ছে আপনি মেসেজটাকে সাজিয়ে এমন করে গুছিয়ে বলবেন সো হোয়াই সে এটাতে কষ্ট কম পায়। সো সেই জন্য আপনাকে কনসিডারেশনটা করতে হবে, তার পার্সপেক্টিভটা আপনাকে চিন্তা করতে হবে। রাজু আপনি হাত তুলেছেন, বলুন। স্যার আমি একটু অ্যাড করতে চাই কার্টেসির ব্যাপারটা, যে আমার সিনিয়রকে
মানে টপকে কোনো কিছু আমার হায়ার অথরিটির কাছে প্রেজেন্ট করা উচিত না, এটা তো আমরা শিখলাম। কিন্তু স্যার আমি আমি আমার সিনিয়রকে আমি কোনো একটা প্রজেক্ট রেডি করে বা একটা কোনো রিপোর্ট রেডি করে তাকে দিলাম। এখন মনে করেন যে আমার সিনিয়র এমন যে সে টোটাল ক্রেডিটটাই সে নিল, সে হায়ার অথরিটির কাছে জিনিসটা সাবমিট করলো, ক্রেডিটটা সে পালো, সেই ক্ষেত্রে সেকেন্ড টাইম আমি তো আর তার কাছে এটা তো দিব না। এই পয়েন্টটা তো স্যার আসে, এটা একটু যদি বুঝাইতেন। খুব চমৎকার একটা বাস্তবসম্মত সমস্যার কথা বলেছেন। হ্যাঁ, এটাকে আমরা বলি যে ক্রেডিট চুরি হওয়া। যে এটা আসলে এই প্রবলেমটা আমাদের সবাইকে কম বেশি, স্পেশালি জুনিয়র লেভেলে যারা আমরা থাকি, কম বেশি ফেস করতে হয়। আপনার মানে আপনি একটা কাজ করেছেন, ইমিডিয়েট বস তিনি এই ক্রেডিটটা টপ ম্যানেজমেন্টের কাছে দেখালো যেটা উনি করেছেন, আপনি করেননি। তো এক্ষেত্রে কয়েকটা ফর্মুলা আছে, কয়েকটা ভাব আছে। যদি আপনি একভাবে চিন্তা করেন, আপনি আপনার যে আপনার রিপোর্টিং বস, আপনি কিন্তু ওনার টিমেই কাজ করছেন। ওকে, ওনার টিমে যতক্ষণ আপনি কাজ করছেন, আপনি ব্যক্তিগত কিছু বিষয় নাই, টিমের সফলতা মানে টিম স্পিরিট যদি থাকে, টিমের সফলতা, তাই না? তো আপনার বস কোনো কিছু যদি দেখায়ও, মানে নিয়ম অনুযায়ী এই টিমের যিনি লিডার, তারই তো আসলে ভালো কিছু হলে তাকে যেমন এপ্রিসিয়েট করবে, খারাপ কিছু হলো তাকে এপ্রিসিয়েট করবে। সো আপনার প্রাইমারি দায়িত্ব হচ্ছে কি আপনার ইমিডিয়েট বসকে খুশি রাখা। আমি যদি অফিসিয়াল নর্মস এর কথা বলি, তাই না? এখন ইমিডিয়েট বস যদি আপনাকে পাবলিকলি এপ্রিসিয়েশন না দেয় বাট প্রাইভেটলি দেয়, এখন এটা আপনার করার কিছু নাই, আপনাকে এটা এই অফিসিয়াল এটা আপনাকে মানতে হবে। এটা বাংলাদেশের বা আমাদের দেশ সবসময় এই কিছু বস থাকে এরকম, যারা পাবলিকলি আমার টিম মেম্বারকে এপ্রিসিয়েশন দেয় না। হ্যাঁ, হয়তো প্রাইভেটলি বলে হ্যাঁ তুমি ভালো করেছো, তুমি এটা করো সেটা করো, কিন্তু পাবলিকলি আমার ক্রেডিটটা তিনি নিজের ক্রেডিট হিসেবে চালিয়ে দেন। এখন কথা হচ্ছে, যদি এরকম আপনি প্রশ্ন যেটা করলেন যে রিপিটেডলি যদি হয়, এখন রিপিটেডলি যদি হয় আপনি কিভাবে রোধ করবেন আমাকে সেটা বলেন। মানে ধরুন যে আপনি একটা কাজ করলেন, মিটিং এ আপনার বস দাবি করলো সেই কাজটা সে করেছে, ক্রেডিটটা আপনাকে দিল না, মানে এপ্রিসিয়েশনটা আপনাকে দিল না। এখন সেকেন্ড টাইম আপনি কি করতে পারেন, মানে সেম আরেকটা কাজ আপনাকে দিল আপনার সেই বস, তো আপনি যেহেতু জানেন সে ক্রেডিটটা নিয়ে যাবে, আপনাকে সে দিবে না, এক্ষেত্রে আপনি কি করতে পারেন? আপনার কাছে কি অপশন আছে? রাজু, আপনি যদি আপনি বলেন। স্যার আমার কাছে যে অপশনটা আছে এটা এখন বর্তমানে খুবই কমন। যেমন আমি যদি আমার রিপোর্টিং বসকে কোনো কিছু মেইল করি, তাহলে তো আমি অবশ্যই সিসিতে আমার ঊর্ধ্বতন কর্মকর্তাদেরও রাখবো, সেটা একটা আলাদা বিষয়। কিন্তু আমি জাস্ট আমি আপনাকে এমনি নর্মালি বলতেছি যে যেখানে মনে করেন মেইলে কমিউনিকেশন হয় না বা মেইলে কমিউনিকেশন হচ্ছে বাট আমার বস চাইছে যে এটা আমাকে পার্সোনালি ইনবক্সে দাও ফাইলটা, পরে দেখলাম উনি হঠাৎ করে জিনিসটা সাবমিট করে দিয়েছে যেটা আমি জানিও না, আমি এটার কথা বলতেছি, এটা মেইন আচ্ছা, করছে আর কি। ওকে। সেক্ষেত্রে আপনি যেটা বলছেন না যে এটা কিন্তু খুব বাস্তবিক সমস্যা, তো এইটা আপনাকে অনেক সময় টিমের স্বার্থে মানে এই জিনিসগুলো কিছুদিন আপনাকে মুখ বুজে সহ্য করে নিতে হবে। কিন্তু খেয়াল রাখবেন, আপনি মনে রাখবেন যে আপনার প্রতিভা মানে আপনার সামর্থ্যের কথা টুমোরো আপনার টপ ম্যানেজমেন্ট আপনাকে জানবেই। এখন এখানে কয়েকটা বিষয় আছে। টপ ম্যানেজমেন্ট জানলো যে আপনি খুব মানে আপনার খুব ভালো ক্যালিবার আছে, আপনার খুব ভালো প্রতিভা, আপনি ভালো কাজ করেন, কিন্তু প্রমোশনের ক্ষেত্রে অফিসিয়াল সিস্টেম অনুযায়ী আপনার যে ইমিডিয়েট রিপোর্টিং বস তার অ্যাপ্রাইজাল ছাড়া কিন্তু আপনি প্রমোশনও পাবেন না। সো তাকে হ্যাপি রাখাটাও কিন্তু আপনার একটা দায়িত্ব, এবং তাকে হ্যাপি না রেখে আপনি আসলে খুব বেশি দূর যুদ্ধে যেতে পারবেন না। তো সেই জন্য এখানে কিন্তু কৌশলী অবলম্বন মানে কৌশল অবলম্বন করা যেতে পারে, এটা ক্ষেত্র বিশেষে এটা অফিসিয়াল পার্সপেক্টিভের উপর ডিপেন্ড করবে। আপনি কৌশলে মানে আপনি যেটা যে সিসির একটা বিষয় মেলের কথা বললেন, তো মেলে সম্ভব। মেল যদি না হয়, আপনি কখনো কখনো আপনার যে ইমিডিয়েট বস এই কাজটা যে আসলে আপনি করেছেন, আপনার টপ ম্যানেজমেন্টকে টপ বসকে কোনোভাবে একটু কৌশলে মানে তাকে অসম্মান না করেও কৌশলে একটু জানানোর চেষ্টা করবেন যে কাজটা আসলে আপনি করেছেন, কাজটা আপনি করেছেন, এই বিষয়টা একটু জানানোর আপনি চেষ্টা করতে পারেন। সো হয় টপ ম্যানেজমেন্ট জানলো যে না, এই ক্রেডিটটা মানে এই কাজটা আসলে আপনি আপনার দ্বারা হয়েছে, আপনি করেছেন টিমের মধ্যে। আপনার ইমিডিয়েট বসকে সম্মান মানে তাকে সম্মানের জায়গায় রেখেও ভাষাটা এরকম হতে পারে যদি সুযোগ হয় যে না আমার টিমে তো আমরা তো স্যার টিমে সবাই ভালো কাজ করছি, আমার বস এই এক্সিলেন্ট, আমরা সবাই তার নেতৃত্বে চমৎকার ভাবে কাজ করছি, যেমন এই যে রিপোর্টটা
হ্যাঁ, রিপোর্টটা তো আসলে স্যারের গাইডলাইন নিয়ে করেছি। হ্যাঁ, মানে যদিও রিপোর্টটা আমিই করেছি, পুরোটাই আমি করেছি, অনেক খেটেছি করেছি, কিন্তু আলটিমেটলি স্যারের গাইডলাইন ছাড়া তো আমি করতে পারতাম না, বসের গাইডলাইন ছাড়া আমি করতে পারতাম না। আমি করেছি, বাট গাইডলাইন তো স্যারের পেয়েছি আমি। সো এই যে এরকম ভাষা ব্যবহার করে আপনি কিন্তু একটু আলটিমেটলি ওই জানিয়ে দিতে পারেন যে কাজটা আসলে আপনি করেছেন। কিন্তু এই জিনিসগুলো নির্ভর করবে আপনার অফিসের কেমিস্ট্রিটা কেমন, আপনার অফিসের এই মানে চেইন অফ কমান্ডটা কেমন, ইমিডিয়েট বসের সাথে আপনার সম্পর্ক কেমন। ওকে, সো এইসব ডিপেন্ড করে আপনি কৌশলে মামুন ভাই আসছি আপনার কাছে। সো আপনি জানাতে পারেন টপ ম্যানেজমেন্টকে যে আপনি মানে পারফর্ম করতে পারেন। কিন্তু একটা কথা মনে রাখতে হবে যে আপনার ইমিডিয়েট বসের সাথে সম্পর্ক খারাপ রেখেও খুব বেশি দূর আসলে আপনি মানে সাস্টেইন করাটা অনেক সময় কঠিন হয়ে যায়। হ্যাঁ, তো সেই জন্য আপনাকে ইমিডিয়েট বসকেও খুশি রাখতে হবে, আবার টপ ম্যানেজমেন্টের কাছেও আপনার পারফরমেন্স জানাতে হবে। হ্যাঁ রাজু, আপনি আবার হাত তুলেছেন, আপনার কাছে আসবো। তার আগে আমরা একটু মামুন ভাইয়ের কাছে শুনি, মামুন ভাই কি বলতে চাচ্ছেন। আমরা আর 5 মিনিটের মধ্যে ক্লাসটা শেষ করবো ইনশাআল্লাহ। ওকে, আমি 1 মিনিট নেব, আমি 1 মিনিট নেব স্যার। শিওর শিওর শিওর। ওই আমি রাজু ভাইয়ের সঙ্গে একটু যোগ করতে চাই। এটা আমি মনে করি রাজু ভাইয়ের জন্য এটা কোনো সমস্যা না, যদি রাজু ভাই ওইরকম কোনো ট্যাক্টফুল থিওরি অবলম্বন করে, লাইক আমার মতো। আমার যেমন প্রথম 10টা বছর গিয়েছিল এরকম, আমার প্রথম 10টা বছর 97 সাল থেকে 2007 পর্যন্ত 10টা বছর ঠিক একই সিচুয়েশন ছিল। সব কাজ করতাম আমি, ক্রেডিট নিতেন উনি। কিন্তু আলটিমেট আমি তখন ওই স্যার আপনার যেটা বললেন যে কিছু টেকনিক অবলম্বন করেছি। আমি যত রিপোর্ট করতাম প্রত্যেকটা পাতায় আমার কিছু সাইন সিস্টেম থাকতো, যে আমি সবসময় এটাকে এইভাবে লিখি, আমি সবসময় এমটাকে এইভাবে লিখি, আমি সবসময় নিচের সামারিটাকে আমি একটা ইনভার্টেড দেই বা কিছু একটা দেই, যেটা আমার বিগ বস পর্যন্ত বুঝতে পারে যে না এই রাইটিংসটা মামুনের, আর কারো না। হ্যাঁ, এইরকম কিছু টেকনিক আপনি অবলম্বন করতে পারেন। কিছু ল্যাঙ্গুয়েজ আছে, অ্যাটিটিউড মাধ্যমে ওটা বুঝাই দেওয়া যায়। কিছু ল্যাঙ্গুয়েজ আছে যে এই ল্যাঙ্গুয়েজটা তো ও সবসময় ফ্লোরেও বলে, মুখেও বলে, আবার দেখি রাইটিংস এর মধ্যেও বলতেছে। তো এরকম কিছু জিনিস যদি রাজু ভাই ইয়া করেন, তাহলে দেখবেন যে উনি আসলে ওই ভাওতাবাজি করে তার টিকা যায় না, রিয়াল জিনিসটা যদি থাকে তাহলে আপনিও স্টে করবেন। হ্যাঁ, দেখবেন অনেকেই চলে গেছে আমাদের এখানে, ওই বিবিএ এমবিএ অনেকেও আসছে, কিন্তু সবারই ওই 2 বছর। কিন্তু আমি আল্লাহর রহমত আপনাদের দয়া এখানে 25 বছর টিকে আছি এখন। আলহামদুলিল্লাহ। ইভেন আমার মালিক ওই 2-3 মাস পরে একবার আসে, উনি আমার ওই ফোন বা রিপোর্টের উপরেই সবকিছু করে যাচ্ছেন। ইনশাআল্লাহ জব স্যাটিসফ্যাকশন অনেক হাই। তো এরকম আপনাকে কিছু ওরকম কিছু টেকনিক অবলম্বন করতে হবে, যে হ্যাঁ সবাই সবুজ শার্ট পরছে, আমার শার্টটা থাকবে লাল। সবাই যখন মিটিং এ বসছে, হ্যাঁ, তখন আমি সেদিন স্যান্ডেল পরা। সবাই যখন একটা অনুষ্ঠানে গেছে সবার শার্ট, আমার তখন একটা কালো পাঞ্জাবি। ফোকাসটা সবসময় যাতে আপনার দিকে থাকে। জি, এরকম থ্যাংক ইউ ভেরি মাচ। ভালো। জি, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ রাজু, আপনি আরেকবার হাত তুলেছেন নাকি এটা আগের হাতই? আগেরটাই স্যার। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি ওকে। সো কারো কাছে যদি আর একটা প্রশ্ন আমরা নিতে পারবো আজকে, যদি না থাকে তাহলে আমরা মানে কারো যদি কোনো প্রশ্ন থাকে, যে কোনো একজন একটা প্রশ্ন রেজ করতে পারেন, তারপর আমরা শেষ করবো সামারাইজিং। আচ্ছা, কারো কোনো প্রশ্ন নেই, তাহলে এবার আমি যে কোনো একজনকে, এটা ভলান্টারিলি, প্রিফারেবলি যারা আজকে এখনো পর্যন্ত কথা বলেনি তাদের মধ্যে কেউ একজন হলে ভালো হয়। এই 2-3 মিনিটের মধ্যে পুরো ক্লাসের যদি একটু সামারি টানেন যে আজকে আমরা আসলে কি কি শিখলাম বা কি কি আলোচনা করলাম। দুই মিনিটের মধ্যে কেউ একজন যদি পয়েন্টস গুলো বলেন। আচ্ছা, মোহাইমেন হায়দার, আপনি আছেন? আসিফ কি আছেন? আসিফ মারুফ, জি। জি স্যার, জি, আপনি যদি একটু বলেন। সো স্যার বেসিক্যালি আমি যেটা অবজার্ভ করলাম, সো আমি কয়েকটা ব্যাপারে লেকচার গুলো অবজার্ভ করলাম। একটা হচ্ছে কমিউনিকেশনের উপরে, যে কমিউনিকেশনটা হচ্ছে আমরা
মানে আমি আমার কলিগকে কিভাবে কনসিডারেশনে রাখবো, বা কনসিডারেশনের উপর ডিপেন্ড করে কিভাবে আমাদের মিউচুয়াল কনসেন্টে আমরা কাজ করতে পারবো, প্লাস হচ্ছে কিভাবে আমাদের ইন্টারনালি কোনো কনফ্লিক্ট বা ক্ল্যাশ হবে না। ওকে, আচ্ছা আসিফ বোধহয় সাউন্ড প্রবলেম হচ্ছে। এনিওয়ে, সো আমি আবার একটু মনে করিয়ে দিই, আজকে মূলত আমরা আলোচনা করেছি ইফেক্টিভ কমিউনিকেশনটা কি, এবং ইফেক্টিভ কমিউনিকেশন এনশিওর করার জন্য কিছু প্রিন্সিপাল আছে। সেই প্রিন্সিপাল গুলো 6টার কথা আমরা বলেছি, আরো কয়েকটা আছে, বাট এই 6টা মেইন। আমাকে ক্লারিটি থাকতে হবে, আমার কারেক্টনেস থাকতে হবে, আমার কনসাইজ হতে হবে, আমাকে কমপ্লিট করতে হবে, আমাকে কার্টেসিয়াস হতে হবে, এবং কনসিডারেশন থাকতে হবে। এই 6টা প্রিন্সিপাল যদি আমরা মেনে চলি, আমাদের রিটেন কমিউনিকেশন হোক, আমার ওরাল কমিউনিকেশন হোক, ইভেন নন ভার্বাল কমিউনিকেশন হোক, আই উইল বি এবল টু মেক ইট ইফেক্টিভ। এন্ড আরেকটা কথা আমাদেরকে মনে রাখতে হবে, পৃথিবীর প্রতিটা মানুষ ভিন্নভাবে চিন্তা করি আমরা। আমার আপন ভাই, 2 ভাই ভিন্নভাবে চিন্তা করে, একইভাবে আমার কলিগ আমি যেভাবে ভাবছি সেভাবে ভাববেন না। এই বিষয়গুলো যদি আমরা মাথায় রেখে কমিউনিকেশন করি, তাহলে ইনশাআল্লাহ উই উইল বি সাকসেসফুল। তো আজকে একটা ছোট্ট হোমওয়ার্ক দিব আপনাদেরকে। আপনার লাইফ থেকে এই যে 6টা প্রিন্সিপাল, যেটা আপনার গ্রুপ ডিসকাশন করলেন, এই গ্রুপ ডিসকাশন থেকে এই মুহূর্তে হয়তো 7-8 মিনিটের মধ্যে তো সবার উদাহরণ মাথায় আসেনি, সময় হয়তো আপনার আসেনি। একটু চিন্তা করে এই কমপ্লিটনেস না থাকার কারণে কি সমস্যায় পড়েছিলেন আপনি, বা আপনার পরিচিত কেউ কি সমস্যায় পড়েছিল, ক্লারিটি না থাকার কারণে কি সমস্যায় পড়েছিলেন, এরকম এই প্রিন্সিপাল গুলো মেনে না চলার কারণে কি সমস্যা হয়েছিল, একটা করে একটু উদাহরণ সবাই একটু লিখবেন। আমি বুঝাতে পেরেছি? তো কেউ যদি লিখতে না পারেন, আপনি ভয়েস টাইপ করে, মানে ভয়েস রেকর্ড করে আমাকে পাঠাতে পারেন। মানে লেখার সময় যদি কারো না হয়, আপনি চাইলে ভয়েস রেকর্ড করে আমাকে পাঠাতে পারেন। একদম সহজ করে দিলাম হোমওয়ার্ক। আর আজকাল তো ভয়েস টাইপিং আছে, বা আপনি হাতেও লিখতে পারেন। প্রথম কথা হলো কম্পিউটারে টাইপ করতে পারেন বাংলা কিংবা ইংরেজিতে। দ্বিতীয় কথা হচ্ছে সেই সময় আপনি হাতে লিখতে পারেন, ছবি তুলে পাঠাবেন। সেটাও যদি না পারেন, আপনি ভয়েস টাইপ মানে ভয়েস রেকর্ড করে আমাকে পাঠিয়ে দিবেন হোয়াটসঅ্যাপ। এই 6টার যে কোনো একটা নাকি যার যার গ্রুপে? না, 6টাই, মানে যার যেটা মিলে, মানে Okay. পারলে 6টার মধ্যেই। বাট আপনার অভিজ্ঞতা থেকে যদি দুইটা অভিজ্ঞতা থাকে, দুইটাই করবেন। 3টা অভিজ্ঞতা থাকলে 3টা করবেন। বাট 6টা যদি করতে পারেন বেস্ট। আপনার নিজের অভিজ্ঞতা না থাকলেও কারো কাছ থেকে একটু ধার করলেন। আমার হোমওয়ার্কটা ক্লিয়ার? জি স্যার। জি স্যার। ওকে, জি স্যার। সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর কাইন্ড প্যাশেন্স। আমাকে প্রায় 2.5 ঘন্টা সহ্য করার জন্য আপনাদেরকে ধন্যবাদ। দেখা হবে আপনাকেও আগামী